নমস্কার, শুনছেন শ্রীময়ীর গল্প। আজকে শুরু করছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের রচনা গোয়েন্দা গার্গীর রহস্য বড় গল্প, মেরিন ড্রাইভ হোটেল রহস্য। হোটেলের 7 তলার রুম থেকে রাতের দ্বিতীয় প্রহরে ভারী চমৎকার দেখাচ্ছিল মেরিন ড্রাইভকে। আধো আলো আধো অন্ধকারে ডুবে থাকা আরব সাগরকে অর্ধবৃত্তাকারে ঘিরে কত না রঙিন আলো রোজই সৃষ্টি করে এক অপরূপ চন্দ্রহার। রসিক মানুষের ভাষায় কুইন্স নেকলেস। অনেক রাত পর্যন্ত ব্যালকনিতে দাঁড়িয়ে মুম্বাই শহরের এই শ্রেষ্ঠ দৃশ্যটি উপভোগ করেছে গার্গী। কতদিন পরে তারা মুম্বাই এলো। এবার যে হোটেলটিতে উঠেছে সেই মেরিন ড্রাইভ হোটেলের এক রাতের ভাড়াই বেশ কয়েক হাজার টাকা। তবে সৌভাগ্য এই যে হোটেল রেন্ট তাদের পকেট থেকে যাবে না। একটি ইন্টারন্যাশনাল কোম্পানি সায়নকে আমন্ত্রণ জানিয়েছে তাদের আয়োজিত সেমিনারে। তারাই 4 রাত 3 দিনের জন্য থাকার ব্যবস্থা করেছে এখানে। 2 দিন সেমিনার, 2 দিন স্টে অ্যাজ ইউ লাইক। অর্থাৎ সেই 2 দিন তারা ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবে অর্গানাইজিং কোম্পানির খরচায়। গার্গী প্রথমে আসতে চায়নি। একসঙ্গে দুজনে এরকম হুট হুট করে বেরিয়ে পড়া যায় না, সেটা সায়নকে বললেও ও শুনতে চায় না। ঘাড় ঝাঁকিয়ে বলে, মোটে তো 3টে দিন। কিন্তু অফিসের 3টে দিন মানে বহু মিটিং, বহু ভিজিটর, বহু ফাইল। তাছাড়া লুনা স্কুল কামাই করাটাও গার্গীর ঠিক পছন্দ নয়। লুনা এখন একটু বড় হয়েছে, ক্লাস 4। এখনই তার লেডি লেডি ভাব। সব শুনে বলল, মা তোমরা যাও, আমি সোনালী পিসির কাছে থাকতে শিখে গেছি। তা যাব কি যাব না 2-3 দিন এমন দোলায়মান অবস্থায় থেকে অবশেষে সিদ্ধান্ত নিয়েছিল, যাই ঘুরেই আসি। লুনা শুধু বড়ই হয়েছে তাই নয়, বুঝতেও শিখে গেছে মা বাবার ব্যস্ততার পরিমাণ। এত সব দায়িত্ব ফেলে এসে এখন মেরিন ড্রাইভ হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে মনে হচ্ছে ভাগ্যিস এসেছিল, তাই এরকম চমৎকার কিছু মুহূর্ত কাটাতে পারল মুম্বাইয়ের সবচেয়ে বিখ্যাত সৌন্দর্যের সামনে চোখ রেখে। আজ 27শে মার্চ বিকেলের ফ্লাইট ধরে টানা 2 ঘন্টা মহাকাশে ঝুলে থাকার পর সন্ধ্যের কিছু পরে ওরা পৌঁছেছে। 7 তলায় সুদৃশ্য রুমের ভেতর অন্তরীণ হওয়ার আগে খেয়াল করছিল তাদের ঠিক পাশের রুমের অতিথিদের জন্য হোটেল কর্মচারীদের একটা স্পেশাল মাথা ব্যথা। গার্গীদের রুম নাম্বার 776 আর পাশেরটা 777। রুমের নাম্বারটাও স্পেশাল। রুমের বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে মেরিন ড্রাইভের সৌন্দর্য অবলোকনের ফুরসাতে 2-1 পলকের জন্য দেখে ফেলল পাশের ব্যালকনিতে এক অসাধারণ সুন্দরী মহিলার চকিতে প্রবেশ এবং প্রস্থানের দৃশ্য। তিনি এমনই অসাধারণ সুন্দরী যে গার্গীর চোখও যেন ঝলসে গেল কয়েক মুহূর্ত। দেখে ভাবছিল কোনো চিত্র তারকা কি উঠেছেন নাকি পাশের রুমে। মহিলার মুখখানা কিরকম যেন চেনা চেনা। দীর্ঘাঙ্গী সেই মহিলার গায়ের রং যেন গোলাপ ফুলের পাপড়ি। গ্রিক নারীর মতো তীক্ষ্ণ নাক, বাংময় 2টি দীঘল চোখ, হরতনের মতো মুখের গঠন। একবার চোখ রাখলে মনে হচ্ছিল আরেকবার দেখি। কিন্তু মহিলা ব্যালকনিতে বেরিয়েই আবার ঢুকে যাচ্ছিলেন রুমে। হয়তো তারও ব্যালকনিতে দাঁড়িয়ে মেরিন ড্রাইভ দেখার ইচ্ছে হচ্ছিল, কিন্তু পাশের ব্যালকনিতে অচেনা গার্গী দাঁড়িয়ে আছে বলে তিনি একবার বেরিয়ে পরের মুহূর্তেই সেঁধিয়ে যাচ্ছিলেন রুমের মধ্যে। প্রতিবারই গার্গী দেখেছে মহিলার হাতে জ্বলন্ত সিগারেট। তার এমনও মনে হচ্ছিল মহিলার অভিব্যক্তিতে কোথাও যেন এক টুকরো বিষণ্ণতা। সুন্দর মুখের বিষণ্ণতাও এক অন্যরকম সৌন্দর্য। সিনেমার অভিনেত্রীদের অনেকেই আজকাল সিগারেট খাওয়া রপ্ত করেছেন, তাই সে বিষয়ে গার্গী তেমন একটা মাথা ঘামায়নি। কিন্তু মুখটা এত চেনা বলেই গার্গীর কৌতূহল। একটু পরেই সে চলে এসেছিল রুমের মধ্যে, যাতে মহিলা তার কাঙ্ক্ষিত একাকিত্বটা পেতে পারেন। চিত্রতারকা মানেই সেলিব্রিটি নাম্বার 1, আর সেলিব্রিটিরা সর্বদাই নিজেদের একটু দুর্লভ করে রাখতে পছন্দ করেন। সে কথাই সায়নকে বলল গলা নামিয়ে, কিন্তু সায়ন উড়িয়ে দিল। সুন্দরী হলেই যে চিত্রতারকা হবে তার কি কোনো মানে আছে?
গার্গী বলল, না তা নেই, তবে কেউ একজন নিশ্চয়ই হবেন। একবার নিচে লাউঞ্জে গিয়েছিলাম, সেখানেও শুনছিলাম রুম নাম্বার 777 নিয়ে খুব ফিসফিসানি চলছে। তাহলে কৌতূহল নিরসন করতে রিসেপশনে জিজ্ঞেস করনি কেন? গার্গী আবার হেসে বলল, না, এখন কি আর সেই টিনেজ বয়স আছে যে ফিল্ম স্টার কিনা সেটা নিয়ে আদেখলের মতো জিজ্ঞেস করবো রিসেপশনে? রাতে ডিনার খেতে নেমে দেখলো 777 নিয়ে রিসেপশন থেকে ডাইনিং সর্বত্রই আরো ব্যস্ততা। তবু জিজ্ঞেস করব করেও করা হলো না। কিন্তু রাত পেরিয়ে যেই না সকাল হলো, গার্গীর সব কৌতূহলের নিরসন। সকালে চা খাওয়ার পর্বে গার্গী চোখ বোলাচ্ছিল সংবাদপত্রের পৃষ্ঠায়। গার্গী দেখছিল বাংলা কাগজ আর সায়ন ইংরেজি। হঠাৎ কি একটা খবর পড়ে গার্গী উত্তেজিত হয়ে বলল, দেখেছো কাণ্ড? বলেছিলাম না নিশ্চয়ই কোনো ভিআইপির আগমন ঘটেছে পাশের ঘরে। সায়ন চোখ বোলাচ্ছিল ইংরেজি কাগজটায়। গার্গীর কথা শুনেছে কি শোনেনি জড়ানো গলায় বলল, তাই নাকি? শুভম সাইগল কাল বিকেল থেকে এই হোটেলেই আছেন, অথচ দেখো আমরা জানতেও পারিনি। শুভম সাইগল হিন্দি প্লেব্যাক সিঙ্গার। তার নাম সারা ভারতের সঙ্গীত পাগল মানুষ একটাকেই চেনে। রেডিওয়ে অহরহ তার গান বাজে। তার ফাংশন হলে ভেঙে পড়ে শ্রোতা। সায়ন অন্যমনস্ক কণ্ঠে উত্তর দিল, তাই তো দেখছি, কিন্তু তুমি যে বললে এক সুন্দরী মহিলা, ওনার স্ত্রী, তবে খুব চেনা মুখ। খবরের কাগজে প্রায় ছবি বেরোয় তো। কেন, তার স্ত্রীও কি গান করেন? শুনেছি তো, মুম্বাই টিভির অ্যাঙ্কার, তবে সে কারণে মুখটা আমার চেনার কথা নয়। শুভম সাইগল এখানে ওখানে গান গাইতে গেলে স্ত্রীকে নিয়ে যান, দুজনের একসঙ্গে ছবি ছাপা হয়, সেই জন্যই মুখটা চেনা। সায়নের গলায় তখনও আনমনা ভাব। বলল, যেমন তোমাকে আমি নিয়ে যাই। গার্গী সায়নের অন্যমনস্কতা লক্ষ্য করে বলল, উফ, রাখো তো কাগজটা, এই দেখো কি লিখেছে প্রথম পাতায়। সায়ন খবর থেকে চোখ না তুলেই বলল, আমিও তো সেই খবরটাই পড়ছি। গার্গী তৎক্ষণাৎ সায়নের দিকে ঝুঁকে পড়ে দেখল, কি আশ্চর্য, সায়নও ইংরেজি কাগজের একই খবরে চোখ রেখে তখন থেকে খুঁটিয়ে পড়ছে। দেখি দেখি বলে গার্গী চেয়ে নিল কাগজটা। এক নিঃশ্বাসে পড়েও ফেলল খবরের অন্য আরেকটা পরিবেশন। দুটো কাগজই নানাভাবে বিশ্লেষণ করেছে খবরটা। শুভম সাইগল কাল বিকেলে হোটেলে এলেও তারও একদিন আগে অর্থাৎ পরশু থেকে হোটেলে আছেন তার সুন্দরী স্ত্রী রায়া মুদগাল। সেই খবরটা হোটেলের কর্মীরা ছাড়া তেমন একটা কেউ রাখেনি। সাংবাদিকরা জানতে না পারায় কোথাও কোনো খবরও বেরোয়নি। কিন্তু কাল বিকেলে শুভম সাইগল হোটেলে এসে হাজির হওয়ায় যেমন হোটেল কর্তৃপক্ষ সচকিত ও তৎপর, তেমনি খবরটা জেনে ফেলেছেন কিছু সজাগ সাংবাদিক। তারপর খবরের কাগজের কর্মতৎপরতা যেমন হয়, অনেকগুলো কাগজের পেজ 3 সাংবাদিক কাল থেকে ঘাঁটি গেড়ে বসেছেন লাউঞ্জে। আজ সাংবাদিকদের পৌনঃপুনিক বিশ্লেষণে উঠে এসেছে খবরের নানা দিক। নিজেদের বিলাসবহুল বাড়ি ছেড়ে বিখ্যাত গায়কের স্ত্রী শুধুমাত্র একটা ব্যাগ সম্বল করে চলে এসে হঠাৎ হোটেলের একটা দামি স্যুটে আছেন কেন, তা নিয়ে তারা নানা মতামত দিয়ে চেষ্টা করেছেন সংবাদটিকে আকর্ষণীয় করে তুলতে। পরশু রাতটা রায়া একাই ছিলেন। কাল বিকেলে শুভম সাইগল চলে আসায় বৃদ্ধি পেয়েছে খবরের গুরুত্ব। রাতে সুস্বাদু খাবারের অর্ডার দিয়েছেন। খাওয়া দাওয়া শেষ করতে অনেক রাত হয়েছে, যেমন তাদের অভ্যেস। কাগজে পড়ে আরো জানা গেল, রায়া মুদগাল আজ হোটেলে কাটালেও শুভম সাইগল সকালে ফ্লাইটে আহমেদাবাদ চলে যাবেন, সেখানকার বিখ্যাত অডিটোরিয়ামে সন্ধে একটা ফাংশন করতে। এই পর্যন্ত দুটো কাগজে একই খবর, কিন্তু বাংলা কাগজের সংবাদদাতা জানিয়েছেন সম্ভবত নিজের বাড়িতে থাকার একটা একঘেয়েমি আছে। সেই বোর্ডাম কাটাতেই তারা একই শহরের এরকম একটা দামি হোটেলে এসে বসবাস করছেন।
আর ইংরেজি কাগজ থেকে এক সাংবাদিক কাল সন্ধ্যের দিকে এসেছিলেন নামি দামি গায়ক ও তার সুন্দরী স্ত্রীর সাক্ষাৎকার নিতে। তারা দুজনেই বলেছেন প্রতি মানুষেরই উচিত জীবনটাকে মাঝে মধ্যে উল্টে পাল্টে অন্যরকম ভাবে দেখতে। এই হোটেলে তারা থাকবেন আরো 2 দিন। বলতে পারেন আমাদের নতুন হানিমুন। খবরটা পড়ে গার্গী রীতিমতো উত্তেজিত হয়ে উঠল। বলল, ইস, শুভম সাইগল পাশের সুটে আছেন, অথচ একবার চোখের দেখাও আমি দেখতে পারলাম না। সায়ন হেসে উঠে বলল, তোমার ছেলে মানুষই আর কাটলো না। এখনো গায়কদের বা নায়কদের দেখতে, তাদের সঙ্গে আলাপ করতে, তাদের কথা শুনতে এসব ইচ্ছে করে? গার্গী হাসি হাসি মুখে বলল, অল্প বয়সে যখন খবরের কাগজের হয়ে ফিচার লিখতাম, তখন এরকম কোনো নামী গায়ক বা নায়ক শহরে এলে এডিটর বলতেন, যাও তো বেশ জম্পেশ করে একটা ইন্টারভিউ নিয়ে এসো। সায়ন হেসে বলল, ঠিক আছে, সে তো খবরের কাগজের পাতা ভরাতে নানান রসালো খবরের দরকার হয় এডিটরের। তা এখন তো আর তুমি কোনো কাগজে লিখবে না। এখন কথা বললে দেখতে পাবে তারাও মানুষের মতোই দেখতে আর মানুষের মতোই কথা বলে। গার্গী খোলসা করে বলল না কেন বিখ্যাত গায়ক আর তার স্ত্রীকে দেখার ইচ্ছে হচ্ছিল তার। আসলে শুভম সাইগল গত কয়েক বছর ধরে নানা সময় শিরোনাম হচ্ছেন সংবাদপত্রে। শুধু যে গান গেয়ে বিখ্যাত তা নয়, তার পারিবারিক জীবনও খুব বর্ণময়। গার্গী যতদূর মনে করতে পারছে, শুভম সাইগলের এটি 3য় বিবাহ। তার আগের 2টি স্ত্রীর সঙ্গে খুব সামান্য কারণে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তিনি কাগজের সাংবাদিককে বলেছিলেন, বিয়ে ব্যাপারটাই বাজে, আর কখনো বিয়ে নামক সম্পর্কে কখনোই কারোর সঙ্গে জড়াবেন না। বছর 2 বিয়ে করেন উনি, তবে টুকটাক 2-3টি মেয়ের সঙ্গে তাকে দেখা গেলেও বিয়ের কথা কখনোই ওঠেনি। কিন্তু হঠাৎ 2 বছর আগে ব্যাংককে পরপর 3 দিনে 3টি ফাংশনের ডাক পেয়ে গিয়েছিলেন। সেখানে কিভাবে যেন আলাপ হয় রায়া মুদগালের সঙ্গে। রায়া মুদগালের বসবাস, বেড়ে ওঠা সবই মুম্বাইতে, কিন্তু এক ধনকুবেরকে বিবাহ করে তিনি বাস করতেন ব্যাংককে। তার একটি মেয়ে আছে, কিশোরী বয়সী। ব্যাংককের একটা টিভি চ্যানেলের অ্যাঙ্কারের ভূমিকায় তাকে নিয়মিতই দেখা যায়। হঠাৎ শুভম সাইগলের সঙ্গে আলাপ করে তিনি মুগ্ধ। তার ফল হয়েছিল 3টি ফাংশনেই তাকে ও তার মেয়েকে দেখা যেত স্পেশাল গেস্ট হিসেবে বসে আছেন সামনের সারিতে। ব্যাংকক থেকে ফেরার কিছুদিন পর হঠাৎ সংবাদপত্রে শোনা গেল গায়ক শুভম সাইগলের সঙ্গে বিয়ে হচ্ছে ব্যাংকক টিভি অ্যাঙ্কার রায়া মুদগালের। খবরটা তখন এতই আলোচিত হয়েছিল কলকাতায় যে 2 বছর আগের খবর হলেও এখনো টাটকা মনে আছে গার্গীর। কিন্তু সেসব বিষয় নিয়ে এখন আর বেশি দূর এগোতে পারল না গার্গী। কেননা হোটেলের ওয়েটার বাইরের দরজায় টোকা দিচ্ছে। দরজা খুলতেই দেখলো তার হাতে ট্রেতে 2 কাপ চা, সঙ্গে 2-3 রকমের বাহারি বিস্কুট। রুমে ঢুকে ওয়েটার সেন্টার টেবিলে ট্রেটা রাখতেই গার্গী হঠাৎ গলা নামিয়ে জিজ্ঞেস করলো, শুভম সাইগল আমাদের পাশের রুমেই আছেন তাই না? ওয়েটার ঘাড় ঝাঁকিয়ে বলল, না, এখন তো সাহেব নেই, একটু আগেই বেরিয়ে গেলেন গাড়ি করে, ফ্লাইট ধরবেন। ওনার নাকি কি একটা কোথায় ফাংশন আছে। নেই? গার্গীর কণ্ঠে হতাশা। না নেই, তবে ওনার ওয়াইফ আছেন, আরো 2 দিন ওরা থাকবেন বললেন। সাহেব হয়তো কালকে ফিরে আসবেন। রুমে কি একাই আছেন রায়া মুদগাল? হ্যাঁ, সাহেবের সঙ্গে চা খেয়েছেন, তারপর সাহেব চলে গেলে রুমের দরজা লক করে দিয়েছেন, আর চাও চাননি। গার্গীর ইচ্ছে হচ্ছিল ওয়েটারকে বলে রাখে সাহেব কাল হোটেলে ফিরলে তাকে যেন খবরটা দেয়। পরক্ষণেই মনে হলো সায়ন ঠিকই বলেছে, এই বয়সে তার এরকম কৌতূহল সত্যি মানায় না। ওয়েটার চলে গেলে সায়ন তাকে একটু টিজ করল, ইস, একটু আগেও যদি রুমের দরজা খুলে বাইরে বেরোতে, শুভম সাইগলের সঙ্গে নির্ঘাত তোমার দেখা হয়ে যেত। গার্গী হেসে বলল, না না, আসলে বড় গায়ক বলে যে দেখার ইচ্ছে তা নয়, কিন্তু খুব ইলাস্ট্রেসিয়াস চরিত্রের লোক তো, তবে আমার যা দেখার তা দেখা হয়ে গেছে।
কেন রায়া মুদগালকে দেখার পর শুভম সাইগল তার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন সেটা জানার ইচ্ছে হচ্ছিল। মহিলা রূপের সাগর, জীবন্ত ক্লিওপেট্রা, তাকে দেখেই মজে গেছেন। আমারও তো আর একবার দেখতে ইচ্ছে করছে। সায়ন হাহা করে কিছুক্ষণ হাসল, বলল, তুমি একটা বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তার উপর গোয়েন্দাগিরি করে নামও করেছ। আজকাল তো অনেকে তোমাকেও দেখতে চায়, সেটা কি জানো? অথচ তুমি একজন গায়ককে আর গায়কের স্ত্রীকে দেখার জন্য ছটফট করছো। চায়ের পাট শেষ হলে সায়ন বলল, আমার সেমিনার শুরু সন্ধ্যে 7টায়। এখন এই সকালবেলা হোটেলে রুমে বসে কাটিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। লাঞ্চের আগে কোথাও একবার ঘুরে আসা যায়। কি, ঘুরে আসবে নাকি? এর আগেও কয়েকবার মুম্বাইয়ে এসেছে গার্গীরা। দ্রষ্টব্য যা কিছু আছে সবই দেখা হয়ে গেছে। তবু এলিফ্যান্টা কেভস দেখে নেওয়া যায় আরো একবার। প্রস্তাব শুনে ঘাড় নাড়ল সায়ন, বলল, না, ওখানে গেলে কিন্তু ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে। বরং অ্যারেঞ্জার কোম্পানিকে বলে একটা গাড়ি আনিয়ে নিই। অনেকদিন তো জুহু বিচে যাওয়া হয়নি। জুহু বিচের সমুদ্র দেখে ফেরার সময় নরিমান পয়েন্ট ঘুরে হোটেলে ফিরে আসবো। জাস্ট একটা জয় ড্রাইভ কিছুক্ষণ। বলে সায়ন মোবাইল থেকে ফোন করলো কাকে, তারপর গার্গীকে বলল, নাও তাহলে রেডি হয়ে নাও। তৈরি হয়ে বেরোবার আগে গার্গী একবার মোবাইলে কথা বলতে বলতে পাশের ব্যালকনিতে উঁকি দিয়ে দেখল রায়া মুদগাল ব্যালকনিতে ঝুঁকে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন অন্যমনস্কভাবে। তিনি যাতে বিরক্ত না হন তাই গার্গী আবার চলে এলো রুমের ভেতর। একবার ফোন করলো সোনালী চাঁপাকে। কিছুক্ষণ কথা বলল লুনার সঙ্গে। লুনা এখন পাঠ্যপুস্তক নিয়ে ভারী ব্যস্ত। ফোন রেখে দেওয়ার আগে পাকা পাকা গলায় বলল, ওকে মাম্মি, হ্যাভ আ নাইস ডে আউট। মিনিট 15 মধ্যে রিসেপশন থেকে ফোন। কোম্পানির ড্রাইভার গাড়ি নিয়ে রিপোর্ট করেছে হোটেলের সামনে। জুহু বিচ এমনই সুন্দর সি বিচ, যেখানে গেলেই মন ভালো হয়ে যায়। দু চোখ ভরে দেখা যায় সমুদ্রের নিরন্তর হাতছানি। মুম্বাইয়ের সেলিব্রিটিরাও পছন্দ করেন এই এলাকায় ফ্ল্যাট কিনে থাকতে। ইতিমধ্যে দুজনে তৈরি হয়ে নিয়েছে বেরোনোর জন্য। গার্গী শাড়ি পরতেই পছন্দ করে, কিন্তু কি ভেবে একটা সালোয়ার সেট নিয়ে এসেছিল। পরা মাত্রই গাঢ় রোদ্দুর রঙের সালোয়ারে গার্গী ঝলমল করে উঠল রুমের মধ্যে। সায়ন সে দৃশ্য দেখে একটু কথার চিমটি কাটল, বলল, মাই গড, রায়া মুদগালকে দেখার জন্য তুমি হাঁপিয়ে উঠেছ। এখন তোমাকে দেখার জন্যও লাইন পড়ে যাবে তো। এসি গাড়িটা একেবারে নতুন। কলকাতায় এখনো পৌঁছয়নি এই ধরনের মডেলের গাড়ি। চড়তেও ভারী আরাম। দুজনে উঠতে গাড়ি উড়ে চলল জুহু অভিমুখে। দুপাশে মুম্বাইয়ের অফুরন্ত বৈভব আর রং বেরঙের স্কাই স্ক্র্যাপারের জঙ্গল। এক একটা স্কাই স্ক্র্যাপারের ডিজাইন এক এক রকম। মেরিন ড্রাইভ থেকে জুহুর দূরত্ব তেমন নয়। সকালের প্রায় ফাঁকা পথ বেয়ে হু হু করে পৌঁছে গেল গন্তব্যে। বালির চড়াই পেরিয়ে কিনারে গিয়ে দেখল সমুদ্র তেমন উত্তাল নয়। ছোট ছোট ঢেউয়ের অলংকার পরে অপেক্ষা করছে ট্যুরিস্টদের জন্য। বিচে সারাক্ষণই রকমারকম ট্যুরিস্টের বিচরণ। গার্গীরা কিছুক্ষণ সমুদ্র বিহার করে আইসক্রিম খেয়ে ফেরার সময় ঢোঁ দিল নরিম্যান পয়েন্টে। কিছুক্ষণ দাঁড়িয়ে আরও একবার উপভোগ করল সমুদ্রের মধ্যে থেকে উঠে আসা তাল গাছের মতো লম্বা লম্বা স্কাই স্ক্র্যাপারগুলোর অহংকারী পোজে দাঁড়িয়ে থাকার দৃশ্য। হোটেলে ফিরতে ফিরতে বেলা দুপুর। গাড়ি ছেড়ে দিয়ে হোটেলের লাউঞ্জে ঢুকতে গিয়ে মস্ত একটা ধাক্কা খেল দুজনে। গেটের কাছে কয়েকটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে দেখেও প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু ভেতরে ঢুকে দেখলো গোটা লাউঞ্জ ভরে গেছে অজস্র পুলিশে। রিসেপশনে সারাক্ষণ ব্যস্ত থাকে যে যুবক যুবতীরা, তাদের কাউকে কাউকে কি সব যেন জিজ্ঞেস করছে পুলিশ। কেউ কেউ ভীত সন্ত্রস্ত চোখে দেখছে পুলিশের ব্যস্ততা। কেন পুলিশ তা বোঝার চেষ্টা করার ফুরসতে হঠাৎ আরো অনেকের দৃষ্টি অনুসরণ করে চোখ রাখলো লাউঞ্জে রাখা বেশ বড় আকারের টিভিটা স্ক্রিনে। সঙ্গে সঙ্গে গার্গীর শরীরের ভেতর কয়েক মুহূর্ত খেলা করে গেল বিদ্যুৎ প্রবাহ। পাশে দাঁড়ানো সায়নের মুখ থেকে অনিবার্যভাবে বেরিয়ে এলো একটাই শব্দ, কি সর্বনাশ। সর্বনাশী বটে,
অত বড় স্ক্রিন জুড়ে বেশ বড় করে দেখাচ্ছে যে মুখখানি, তা কাল সন্ধে থেকে বেশ কয়েকবার দেখেছে গার্গী। সেই সুন্দর মুখ বারবার ফুটে উঠছে স্ক্রিনের ওপর। তার পাশে একটা শকিং নিউজ, রায়া মুদগল ইজ নো মোর। নো মোর? গার্গী শিউরে উঠে বলল, কি আশ্চর্য! এই তো বেরোনোর আগেই দেখে গেলাম ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। এরই মধ্যে কি হলো? কয়েক মিনিটের মধ্যে ব্রেকিং নিউজ বলে যা বারবার পরিবেশিত হলো তা হচ্ছে, মাত্র কিছুক্ষণ আগেই হোটেলের রুমে মারা গেছেন রায়া মুদগল। দুর্ঘটনার সময় নিয়ে তদন্ত করছেন গোয়েন্দারা। বেলা 10টা নাগাদ রিসেপশনে ফোন করে রায়া জানতে চেয়েছিলেন শুভম সাইগলের প্লেনে ওঠার ঠিকঠাক খবর তারা পেয়েছেন কিনা। রিসেপশনের যুবতীটি নাকি অবাক হয়েছিল ম্যাডামের ফোন পেয়ে। শুভম সাইগল ফোন করবেন তো ম্যাডামের মোবাইলে, রিসেপশনে ফোন করবেন কেন? যাই হোক, তবু রিসেপশনিস্টটি তাকে না বলাতে তিনি ফোন রেখে দিয়েছিলেন। তারও আধ ঘন্টা পরে হঠাৎ ঘর থেকে ওয়েটার বেল বেজে ওঠায় 7th ফ্লোরের ওয়েটার তার রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। কিছুক্ষণ বাইরে থেকে টোকা দেওয়ার পরও যখন দরজা খোলা পাওয়া যায়নি, ওয়েটার নিচে এসে রিসেপশনে ঘটনাটা বলে। রিসেপশন থেকে পরপর কয়েকবার রুমের ভেতর ফোন করে কোনো সাড়া শব্দ না পাওয়ায় তারা ডুপ্লিকেট চাবি নিয়ে এসে দরজা খুলে দেখে রায়া মুদগল বিছানায় আড় হয়ে পড়ে আছেন, শরীর নিষ্পন্দ। তারা ভয় পেয়ে প্রথমে ফোন করে হোটেলের সঙ্গে অ্যাটাচড ডাক্তার মনীষ আগরওয়ালকে। তিনি সঙ্গে সঙ্গে এসে পরীক্ষা করে বলেন রায়া মুদগল কিছুক্ষণ আগেই মারা গেছেন, সম্ভবত ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার সঙ্গে কথা বলে আরও জানা গেল সম্ভবত শরীর খারাপ লাগায় হয়তো শেষ মুহূর্তে রায়া বেল টিপে ডাকতে চেয়েছিলেন ওয়েটারকে, বলতে চেয়েছিলেন তার শারীরিক অসুস্থতার কথা, কিন্তু ভেতর থেকে ঘর বন্ধ থাকায় তার চিকিৎসা করার কোনো সুযোগই পাওয়া গেল না। আনন্যাচারাল ডেথ। অতএব হোটেল কর্তৃপক্ষ ভীষণ ভয় পেয়ে বলেছিলেন, হাসপাতালে নিয়ে যাব আমরা, একবার শেষ চেষ্টা করে দেখি। ডক্টর আগরওয়াল ঘাড় ঝাঁকিয়ে বলেছিলেন, নিয়ে গিয়ে কোনো লাভ নেই, তবু নিয়ে যান, কারণ পুলিশ কেস তো হবেই। তৎক্ষণাৎ হোটেলের পক্ষ থেকে ফোন করা হয়েছিল শুভম সাইগলকে। তিনি প্লেনে থাকায় মোবাইলটা ছিল সুইচড অফ। পরে সুইচ অন করার পর সব শুনে শুভম সাইগল বিশ্বাসই করেননি এমনটি হতে পারে। চিৎকার করে উঠে বলেছেন, কি বলছেন আপনি? আমি সকালেই ওর সঙ্গে এত কথা বললাম, হাসি ঠাট্টা হলো, আপনি বলছেন? কিন্তু প্রাথমিক ধাক্কা কাটিয়ে তিনি বলেন তিনি একটু আগেই পৌঁছেছেন আহমেদাবাদ, শো বাতিল করে পরের ফ্লাইটে ফিরে আসছেন মুম্বাইতে। তবে হোটেল কর্তৃপক্ষ রায়াকে নিয়ে এখনই হাসপাতালে যেন যান, একবার শেষ চেষ্টা যেন করা হয়। ডক্টর আগরওয়াল ততক্ষণে ফোন করে দিয়েছেন একটি বিখ্যাত বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পর 3 জন ডাক্তার পরীক্ষা করেছেন তাকে। 3 জনই নামি সিনিয়র স্পেশালিস্ট। তারা সবাই রায়া মুদগলকে পরীক্ষা করে রায় দিয়েছেন শি হ্যাজ বিন ব্রট ডেড। সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিয়েছেন। পুলিশ এসেছে তার ঘণ্টাখানেক আগে। তারা তাদের ওপরওয়ালাকে খবর দিয়েছে, কেননা শুভম সাইগল বিখ্যাত গায়ক, তার স্ত্রীর মৃত্যু সংবাদ এখনই চলে যাবে প্রেসে। অতএব ঠিকমতো কেসটার মোকাবেলা করা প্রয়োজন। আর প্রেসের লোক তো ওত পেতে থাকেই খবরের খোঁজে। কোত্থেকে হুড়ুর করে 4-5 জন সাংবাদিক এসে গেছে, সেই সঙ্গে টিভিরও অনেকগুলো চ্যানেল। তার একটু পরেই দেখানো শুরু হয়ে গেছে রায়া মুদগলের মৃত্যু সংবাদ। ক্রমে আরো ভয়ঙ্কর সংবাদ দেখাতে শুরু করলো টিভির পর্দায়। হাসপাতাল থেকে জানানো হয়েছে রায়া মুদগলের মৃত্যু হয়েছে কার্ডিয়াক ফেলিওরে, এটা ঠিকই, কিন্তু ম্যাসিভ অ্যাটাক বলে যা ভাবা হয়েছিল সেটা ঠিক নয়। সম্ভবত কোনো বিষাক্ত পদার্থ তার শরীরে ঢোকার ফলেই তার মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তার রায় দিয়েছেন হার্ট অ্যাটাক নয়, সম্ভবত সুইসাইড করেছেন রায়া মুদগল। 4 ঘন্টা পার হলে তবেই ডেথ সার্টিফিকেট দেবে হাসপাতাল। তারপর ডেড বডি পোস্টমর্টেম করতে পাঠানো হবে। সঙ্গে সঙ্গে সারা লাউঞ্জ জুড়ে একটা শিহরণ বয়ে গেল। ইতিমধ্যে খবরটা পেয়ে হোটেলের বহু বোর্ডার এসে উপস্থিত হয়েছেন লাউঞ্জে। শুভম সাইগলের সুন্দরী স্ত্রী সুইসাইড করেছেন,
এই খবরে প্রভূত চাঞ্চল্যের সৃষ্টি হবে, সেটাই তো স্বাভাবিক। গার্গীও স্তব্ধ হয়ে দেখছিল টিভির খবর, শুনছিল টিভি ভাষ্যকারের সহানুভূতির কণ্ঠে প্রচারিত মৃত্যু সংবাদ। সায়নকে নিচু গলায় বলল, কি আশ্চর্য বলো, কিন্তু কি এমন হলো যে উনি সুইসাইড করলেন? সায়নও গলা নামিয়ে বলল, পৃথিবীতে কত আশ্চর্য ঘটনাই তো ঘটে। গার্গী পর মুহূর্তেই বলল, কাল থেকে আমার মনে না একটা প্রশ্ন জাগছিল। রায়া মুদগল পরশু বিকেলে একাই এসেছিলেন হোটেলে, রাতে একাই ছিলেন, কিন্তু শুভম সাইগল হোটেলে এসেছিলেন কাল বিকেলে। ব্যাপারটার মধ্যে একটা কিন্তু আছে না? লাউঞ্জে বহুক্ষণ মুহ্যমান হয়ে দাঁড়িয়ে থাকার পর সায়ন রিসেপশনে গিয়ে তাদের রুমের চাবি চাইতে তারা দুঃখ প্রকাশ করে বলল, স্যার, এখন আর ওই রুমে আপনাদের রাখতে পারছি না। 7th ফ্লোরের প্রায় অর্ধেকটাই পুলিশ ঘিরে রেখেছে। আমরা পুলিশের ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলে প্রায় সমস্ত বোর্ডারকেই 5th ফ্লোরে শিফট করে দিয়েছি। আপনাদের নতুন রুম নাম্বার হলো 569। বলে সেই নম্বরের একটা চাবি এগিয়ে দিল তার দিকে। গার্গী তেমন বিস্মিত হলো না, তবু বলল, আর আমাদের লাগেজ নতুন রুমে শিফট করে দিয়েছি আমরা, আর যদি কোনো কিছু লেফট ওভার থাকে আমরা পুলিশের অনুমতি দিয়ে নিশ্চয়ই আপনাদের রুমে পৌঁছে দেবো ম্যাডাম। গার্গী সায়নকে বলল, দেখেছ কি ঝামেলা, কোনো কিছু তো গোছানোই ছিল না রুমে, আর ওরা কিনা। দুজনে একান্তে কথা বলছে, হঠাৎই বছর 30-এর এক যুবতী লাউঞ্জের ভিড় ঠেলে এসে উপস্থিত হলো গার্গী আর সায়নের সামনে। পরিষ্কার বাংলায় বলল, গার্গীদি চিনতে পারছো? গার্গী যার পর নাই বিস্মিত। কমলা রঙের টপ আর নীল জিন্স পরিহিত তরুণটি চেনা, অথচ নাম মনে করতে পারছে না। কিন্তু তার স্মৃতিশক্তি তাকে মনে করিয়ে দিল যুবতীটির পরিচয়। উচ্ছ্বাস চেপে রেখে বলল, তুমি বিবিক্তা, তাই না? বিবিক্তা হাসি হাসি মুখে বলল, হইয়া। তা তুমি এখানে? বিবিক্তা কাঁধ স্ট্রাক করে বলল, কাগজের অফিসে চাকরি করি, যখন যেখানে বলবে লোটা কম্বল কাঁধে তুলে তো যেতেই হবে। আমার কাগজ এখন আমাকে মুম্বাইয়ের প্রতিনিধি করে পাঠিয়েছে। গার্গীর মনে পড়ল বিবিক্তার সঙ্গে পরিচয় ঘটেছিল কলকাতার একটা মার্ডার কেসের তদন্ত করতে গিয়ে। কলকাতার একটি বহুল প্রচারিত কাগজে চাকরি করে। সেই মার্ডার কেসটা নিয়ে খুব হইচই পড়ে গিয়েছিল কলকাতায়। সবকটা কাগজেই ধারাবাহিক উপন্যাসের মতো প্রকাশিত হচ্ছিল ঘটনার তদন্তের অগ্রগতি। সেই সময় বিবিক্তা রোজই হয় ফোন করত, না হলে সশরীরে এসে হাজির হতো খবরের সন্ধানে। আর আশ্চর্য, গার্গীর সঙ্গে এতটাই র্যাপো করে নিয়েছিল যে সবচেয়ে গোপন খবরটা সেই পেত গার্গীর কাছ থেকে। আজও বলল, গার্গীদি, তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ কেন রায়া মুদগলকে সুইসাইড করতে হলো, কিন্তু গতকাল থেকে আমরা বলাবলি করছিলাম যে হয়তো এরকমটাই হতে পারে। আসলে অতিরিক্ত প্রেমের পরিণতি। গার্গী কিছুই জানে না, বলল, কেন, কি হয়েছে? তুমি দেখতে পাবে কাল সকালের কাগজে, হয়তো টিভিতেও দেখাবে একটু পরে। শুভম সাইগালের সঙ্গে রায়া মুদগলের প্রবল গোলমাল শুরু হয়েছে কয়েকদিন ধরেই। সে কি, কেন? কারণ এখনো পুরোপুরি জানা যায়নি, তবে রায়া মুদগল কদিন ধরে টুইট করছিলেন অনেকগুলো অনুযোগ করে। অনুযোগ? হ্যাঁ, লিখছিলেন, আমি কি এতই ফেলনা হয়ে গেলাম? আমার যে গুণগুলো তোমাকে এতদিন উচ্ছ্বসিত করত সেগুলো কি হঠাৎই মিলিয়ে গেল বুদবুদের মতো? গার্গী বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি কি করে জানলে? বারে, আমরা তো এই খবরগুলোই ফলো করি। কোন ভিআইপি ব্লগে কি লিখছেন, কে কি টুইট করছেন, সেটা প্রতিদিন ডায়েরিতে নোট করি। আমাদের একটা পাতাই থাকে, তাতে মাঝে মধ্যে প্রকাশ করি এসব টুইট। তার জন্যে আলাদা একটা পাঠক গোষ্ঠীও আছে। গার্গীর মনে পড়ল বড় বড় অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও আজকাল ব্লগ আর টুইট নিয়ে ব্যস্ত। সভ্যতার শেষতম অবদান। বিবিক্তার কথার রেস ধরে গার্গীর মগজে তখন ঘূর্ণি তুলে ফেলল গতকাল বিকেল থেকে দেখা রায়া মুদগলের বিষণ্ণ অভিব্যক্তি এবং সারাক্ষণ সিগারেট মুখে রেখে দেওয়ার দৃশ্য। তখনই ভাবছিল, এত সুন্দরী মহিলার মুখে যেন এত বিষাদ মানায় না। পরে ভেবেছিল,
তার আগের দিন রাত থেকে রায়া মুদগাল একা একা হোটেলে ছিলেন বলেই বিষাদ তাকে ঘিরে রেখেছিল। তারপর শুভম সাইকেল হোটেলে আসার পর নিশ্চয়ই তার অভিব্যক্তি বদলেই গিয়েছিল। হয়তো শুভম সাইকেলের ওপর অভিমান করেই চলে এসেছিলেন হোটেলে, তাই এমন করুণ চাউনি। তাদের এই বলাবলির মধ্যে বাইরে গেটের কাছে এসে দাঁড়ালো আরো কয়েকটি পুলিশের গাড়ি। তার মধ্যে থেকে বেরিয়ে এলেন কয়েকজন উচ্চপদস্থ পুলিশ অফিসার। তাদের মধ্যে একজন বেশ লম্বা ফর্সা সরু গোঁফের অধিকারী, তিনি নিশ্চয়ই টপ বস। তার পাশে আরো কয়েকজন অফিসার, বুকে কাঁধে তকমা ঝোলানো দেখে বোঝা যাচ্ছে সবাই উচ্চপদস্থ। যেসব পুলিশ অফিসার আগে থেকে হোটেলে এসে পৌঁছেছেন তারা বসেদের দেখে শশব্যস্ত হয়ে শব্দ করে স্যালুট জানিয়ে খুব দ্রুত ব্রিফ করলেন ঘটনাটা। সেখানে দাঁড়িয়েই তারা সিদ্ধান্ত নিলেন যে রুমে রায়া মুদগাল ছিলেন সেই ঘরটা আগে ঘুরে দেখবেন, তারপরে ঠিক করবেন পরবর্তী কার্যক্রম। তাদের আলোচনা শেষ হতেই বিবিক তার ধাঁ করে সরে গেল গার্গীদের কাছ থেকে। পুলিশ চিফের কাছে গিয়ে বেশ চোস্ত হিন্দিতে বলল, মিস্টার আধারকার, আমরা কিন্তু এর মধ্যেই বহু স্কুপ পেয়ে গিয়েছি। দরকার হলে আপনাকে কিছু দিতে পারি ফর ইয়োর ইউজ। মিস্টার আধারকার গম্ভীর ধরনের মানুষ, কিন্তু স্মার্ট সাংবাদিক বিবিক তার কথা বলার ধরনে সামান্য চিট ধরল তার ব্যক্তিত্বে। বললেন, তাই নাকি? হ্যাঁ, কিন্তু আপনাদের কাছ থেকেও খবর চাই, নইলে আবার কি লিখবো তখন আপনাদেরই সমস্যা হবে। ঠিক আছে, আগে আমরা বিষয়টা ফলো করি। তারপরে বিবিকতা যে কাজটা করলো সেটা গার্গীকে হতবাক করে দিল। হাসি হাসি মুখে বলল, আপনি কি জানেন এই হোটেলে কাল বিকেল থেকে আছেন কলকাতার বিখ্যাত ডিটেকটিভ গার্গী চৌধুরী। বলে গার্গীর দিকে আঙুল দেখিয়ে বলল, বলা যায় কোইন্সিডেন্স, কিন্তু ইনসিডেন্টলি ওরা হাজবেন্ড ওয়াইফ উঠেছেন রায়া মুদগালের ঠিক পাশের রুমেই। কলকাতায় বহু আনন্যাচারাল ডেথ কেসের ইনভেস্টিগেশন করে গার্গী চৌধুরী কিন্তু পুলিশ অফিসারদের চমকে দিয়েছেন। আমার মনে হয় আপনারা যখন রায়া মুদগালের রুমে ঢুকছেন ওকেও সঙ্গে নিতে পারেন। শি উইল বি অফ ইমেন্স হেল্প, ইউ নো। মিস্টার আধারকার হঠাৎ এরকম একটি প্রস্তাব পেতে বেশ হকচকিয়ে গেলেন প্রথমটা, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললেন, প্রাইভেট ডিটেকটিভ। গার্গীও খুবই অস্বস্তিতে পড়ে গেল বিবিকতার কথায়। মিস্টার আধারকার যদি এক মুহূর্তে নস্যাৎ করে দেন বিবিকতার প্রস্তাব, সেটাও তার পক্ষে খুবই অস্বস্তির হবে। কিন্তু ঘটনাটার গুরুত্ব উপলব্ধি করে তার ইচ্ছে হচ্ছিল বিষয়টি বুঝতে। মিস্টার আধারকার আবার এক ঝলক চোখ ফেললেন গার্গী ও তার পাশে দাঁড়িয়ে থাকা সায়নের দিকে। হঠাৎ বললেন, ওকে, নো প্রবলেম। গার্গীর শরীরে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। হঠাৎ নতুন এক পরিবেশে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িয়ে যাবে সেটা ঘুণা করেও অনুমান করতে পারেনি। মিস্টার আধারকারের সঙ্গে বিবিকতার নিশ্চয়ই ভালো চেনা জানা, না হলে একজন অচেনা মহিলাকে তাদের টিমের সঙ্গে নিতে রাজি বা তিনি হবেন কেন? মিস্টার আধারকার তার টিমের সবাইকে ইঙ্গিত করলেন তাকে অনুসরণ করতে, সেই সঙ্গে গার্গীকেও। শুধু চারপাশে জড়ো হওয়া কিছু মুখকে উদ্দেশ্য করে বললেন, বাট দিস টাইম নো জার্নালিস্ট প্লিজ। বলেই রওনা দিলেন লিফটের দিকে। গার্গী সায়নকে বলল, তাহলে কি আর করা, তুমি এখন লাউঞ্জে থাকো, আর আমি নেমে এলে তারপর না হয় নতুন রুমে ঢুকে পড়ব। সায়ন হাসল, অল রাইট ম্যাডাম। তখন বেলা 11:30 মতো। মার্চের রোদ্দুর বাইরে, কিন্তু ভেতরে এসির মৃদু শীতলতা। বেশ বড় আকারের লিফট বলে জনা আটেক পুলিশ অফিসারের সঙ্গে গার্গীও উঠে পড়ল ভেতরে। 777-এর সামনে পৌঁছে গেল মিনিট দুয়েকের মধ্যে। সেখানে পাহারায় ছিল 4 জন উর্দিধারী। পোশাকের তারতম্য দেখে গার্গী অনুমান করে একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কের আর বাকি 3 জন কনস্টেবল। বড় সাহেবদের সমাগম হতেই সাব ইন্সপেক্টরটি পকেট থেকে চাবি বের করে খুলে দিল 777 রুমটি। গার্গীর চোখ অনিবার্যভাবে আছড়ে পড়ল তার পাশের রুমটির দরজায়। সেখানে যথারীতি তালা দেওয়া, কিন্তু ওই রুমটি আর গার্গীদের দখলে নেই। পাশের রুমটি খুলে যেতেই সবাই একযোগে প্রবেশ করলেন ভেতরে। গার্গীর বুকের ভেতরটা ধক করে উঠল ভেতরের
শূন্যতা অনুভব করে। কাল রাতেও এই রুমে ছিলেন সেলিব্রিটি দম্পতি, এমনকি আজ সকালেও কথা বলেছেন, চা খেয়েছেন, আর সেই ঘর এখন পাহাড়ের খাদের মতন হা হা স্তব্ধ। গার্গীর চোখ প্রথমেই পড়ল এলোমেলো করে ঘাঁটা চটকানো বিছানার ওপর। সাদা ধবধবে চাদর পাতা, সেই চাদরের ওপর দুজনে রাত কাটানোর পর আর বিন্যস্ত করা হয়নি চাদরটা। সকালে উঠে শুভম সাইগল প্রস্তুত হয়ে বেরিয়ে যাওয়ার পর নিশ্চয়ই খুবই অস্থিরতার মধ্যে ছিলেন রায়া মুদগাল। অস্থিরতার প্রথম প্রমাণ চাদরের অবিন্যস্ততা, দ্বিতীয় প্রমাণ বিছানার ওপর উল্টে পড়া অ্যাশট্রেটি, তৃতীয় প্রমাণ দুটি সিগারেটের প্যাকেটের একটি নিঃশেষিত, তৃতীয়টি অবশিষ্ট মাত্র একটি না খাওয়া সিগারেট। কিন্তু অ্যাশট্রেটি বিছানার ওপর উল্টে পড়ে আছে কেন? বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো সিগারেটের অবশেষ আর ছাই, এরকম কেন? গার্গীর অনুমান, শুভম সাইগল বেরিয়ে যাওয়ার পর রায়া সকাল থেকে একের পর এক সিগারেট খেয়ে চলেছিলেন। তার মধ্যে কোনো এক প্রবল বিচলিত মুহূর্তে সিদ্ধান্ত নেন আত্মহত্যার। ঠিক কখন তিনি আত্মহত্যা করেছিলেন সেই সময়কালটিও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জানা জরুরি কিভাবে তার মৃত্যু হলো। বিষ পানেই যদি মৃত্যু হয়ে থাকে তবে কি ধরনের বিষ সেটা? আর বিষ পান করার পরেই যা হয়ে থাকে, প্রবল কষ্ট হচ্ছিল শরীরে, শেষ মুহূর্তে অনেকেরই ইচ্ছে হয় বাঁচার, তখন খাটের কোনায় হাত বাড়িয়ে ওয়েটারের জন্য বেল টিপেছিলেন। নিশ্চয়ই সে সময় আঙুল লেগে উল্টে যায় অ্যাশট্রেটি। দৃশ্যটি কয়েক মুহূর্ত মনের ক্যানভাসে এঁকে নিল গার্গী। পরক্ষণে চোখে পড়ল খুব দামি একটা মোবাইল অবহেলায় পড়ে আছে বিছানার একপাশে, অনাথ শিশুর মতো অভিভাবকহীন। পুলিশ চিফের সঙ্গে যেসব পুলিশ অফিসার এসেছেন তারা নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন তৎক্ষণাৎ। পুলিশের পক্ষ থেকে একজন ফটোগ্রাফার এসেছেন, তিনি খুব দ্রুত ঘরটির ছবি তুলতে লাগলেন নানা দৃষ্টিকোণ থেকে। অন্য একজন অফিসার রুমের এখানে ওখানে সাদা পাউডার ছড়িয়ে ছবি তুলে রাখতে শুরু করলেন তার ক্যামেরায়। এই ধরনের তদন্তে ফরেনসিক অফিসারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গার্গী তখন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে রুমটির দশা। মুম্বাইয়ের বিলাসবহুল প্রাসাদে থাকেন রায়া মুদগাল। সেখান থেকে কোনো মানসিক অবসাদের কারণে হঠাৎই উঠে এসেছেন এই হোটেলে। ফলে তার লাগেজ বলতে খুব সামান্যই। লাল টুকটুকে একটি ভ্যানিটি ব্যাগ, সেটি পড়ে আছে ড্রেসিং টেবিলের ওপর, আর একটি নীল রঙের ছোট ব্যাগ, যার ভেতর থেকে উঁকিয়ে দিচ্ছে একটা গাঢ় কমলা রঙের শাড়ি, একটা নাইটি এবং টুকিটাকি ব্যবহার্য দ্রষ্টব্য। খাটের পাশে অবহেলায় পড়ে আছে নীল রঙের এক জোড়া দামি স্লিপার। গার্গী খেয়াল করল রায়া মুদগালের পছন্দ গাঢ় রঙের পোশাক আশাক। ব্যাগ দুটি ও স্লিপারের ফটো তুলে তখনকার মতন ক্ষান্ত দিলেন ফটোগ্রাফাররা। একেবারে নিরাভরণ হয়ে এসেছিলেন রায়া, ফলে এত বড় ঘরটা ধু ধু করছে ফাঁকা, তেমন ফটো তোলারও কিছু নেই। রুমে ঢুকে সবার চোখে বিশেষ করে পড়েছিল অ্যাশট্রেটির দুর্দশা। তার 2-3টি ফটো তোলা হলো নানা অ্যাঙ্গেল থেকে। অতঃপর একজন অফিসার দ্রুত এগিয়ে গিয়ে প্রথমে সোজা করে রাখলেন অ্যাশট্রেটি। বিছানার চাদরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিগারেটের টুকরো এবং ছাইগুলো তুলে তুলে ভরলেন অ্যাশট্রের মধ্যে। সেটি তুলে নিয়ে গিয়ে রাখলেন ঘরের এক কোণে। গার্গী খেয়াল করছিল প্রতিটি সিগারেট একেবারে শেষ পর্যন্ত পুড়িয়েছেন রায়া। সিগারেটের শুধু তুষ রঙা অংশটি বর্তমান, সেই অংশ রায়া মুদগালের ঠোঁটের লিপস্টিক রঞ্জিত। পুলিশ অফিসাররা নিজেদের মধ্যে নানান আলোচনা করছিলেন এক সেলিব্রিটির অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে। টিভি দৃশ্যগুলো তাদেরও ইতিমধ্যেই দেখা হয়ে গেছে, কিন্তু কি কারণে তার এই অবসান সেটা এখনো স্পষ্ট নয়। এখন নিশ্চয়ই সাংবাদিকরা সেই খোঁজে উথাল পাথাল করবেন কয়েকদিন। পুলিশ চিফের নির্দেশে একজন বিটে পুলিশ অফিসার 2 হাতে গ্লাভস পরে একটা ব্যাগে ভরে নিলেন রায়া মুদগালের 2টি ব্যাগ, স্লিপার ইত্যাদি যা যা ব্যবহার করেছেন বা নিয়ে এসেছিলেন সবই। নিলেন সিগারেটের অব্যবহৃত প্যাকেটটা এবং সঙ্গে অ্যাশট্রেটিও। পুলিশ চিফ নিজেই একটা সাদা রুমালে মুড়ে তুলে নিলেন রায়া মুদগালের মোবাইলটি। গার্গীর হঠাৎ চোখে পড়ল দেওয়ালের কাছে মুখ থুবড়ে পড়ে আছে একটা আধ খাওয়া সিগারেট। কি আশ্চর্য, রায়া প্রত্যেকটি সিগারেট খেয়েছেন শেষ বিন্দু পর্যন্ত। একমাত্র এই সিগারেটটিতে টান দিয়েছেন
একবার কি দুবার। সিগারেটটা বার কয়েক নিচু হয়ে দেখে গার্গীর মনে হলো হয়তো এটাই শেষ সিগারেট যা প্যাকেট থেকে বার করে সবে তিনি ধরিয়েছিলেন। ঘড়িতে এখন প্রায় 1:30 বাজে। গার্গী হিসেব করছিল রিসেপশনের বয়ান অনুযায়ী রায়া ওয়েটার বেল বাজিয়েছিলেন তখন বেলা 10টা। তার অর্থ তখনও পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। এখনো ঘন্টা 2 বাকি পোস্টমর্টেম করতে। গার্গীকে এমন নিচু হয়ে কিছু লক্ষ্য করতে দেখে পুলিশ চিফ মিস্টার আধারকার জিজ্ঞেস করলেন, ওভাবে কি দেখছেন ম্যাডাম? গার্গী হঠাৎ বলল, একটু খেয়াল করে দেখুন মিস্টার আধারকার, এই সিগারেটটি উনি শেষ করে যেতে পারেননি। মিস্টার আধারকার হাসলেন, হ্যাঁ ঠিকই ধরেছেন ম্যাডাম। যাই হোক, আমরা আপাতত এখান থেকে চলে যাচ্ছি। আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। গার্গী হেসে বলল, না নেই, তবে রায়া মুদগালের সবকিছু নিলেন, তার ব্যবহৃত এই সিগারেটটি নিলেন না। পুলিশ চিফ মিস্টার আধারকার এক মুহূর্ত থমকে গেলেন, বললেন, ইজ ইট ভেরি মাচ এসেনশিয়াল ম্যাডাম? গার্গী ঘাড় নাড়ে, রেখে দিন মিস্টার আধারকার, কখন কোনটা কোন প্রয়োজনে লাগে। মিস্টার আধারকারের নির্দেশ ধাবিত হলো পুলিশ অফিসারটির ওপর। বেঁটে ফর্সা চেহারা সেই পুলিশ অফিসার স্বাভাবিকভাবেই খুশি হচ্ছিলেন না হঠাৎ উড়ে এসে জুড়ে বসা এক বাঙালি মহিলার নির্দেশ পালন করতে। কিন্তু মিস্টার আধারকার সম্ভবত একটি বিখ্যাত সংবাদপত্রের সাংবাদিকের কথা ভেবেই রাজি হয়ে গেলেন গার্গীর কথায়। বললেন, রতীশ, ওটাও নিয়ে নাও। রতীশ নামে অফিসারটি খুবই অপ্রসন্ন মুখে আধ খাওয়া সিগারেটটি ঘরের কোণ থেকে গ্লাভস পরা হাতে তুলে নিয়ে রাখতে যাচ্ছিলেন অ্যাস্ট্রের মধ্যে। কিন্তু গার্গী ব্যস্ত হয়ে বলল, আচ্ছা 1 মিনিট, এই সিগারেটটা একটু আলাদা করে নেবেন। আরো অপ্রসন্ন দেখালো তাকে, কিন্তু পুলিশ চিফের নির্দেশ অমান্য করার কোনো উপায় নেই। মিস্টার আধারকার হঠাৎ জিজ্ঞেস করলেন, ম্যাডাম, ঘরের মধ্যে এমন কিছু কি দেখলেন যেটা তদন্তের স্বার্থে কাজে লাগতে পারে? গার্গী তৎক্ষণাৎ জবাব দিল, মিস্টার আধারকার, রুমটা কিন্তু একটু ভালো করে সার্চ করার দরকার, না হলে রায়া কিভাবে সুইসাইড করলেন সেটার কোনো চিহ্ন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। রতীশ নামে অফিসারটি তৎক্ষণাৎ বললেন, সব দেখে নিয়েছি, কোথাও অস্বাভাবিক কিছু নেই। কিন্তু রায়া যদি সুইসাইডই করে থাকবেন, বিষ খেয়ে বা অন্য কোনো ভাবে, তার কোনো একটা শিশি বা স্ট্রিপ সেটা তো রুমের মধ্যে পড়ে থাকবে, তাই না? মিস্টার আধারকার নিজেও একবার ঘুরে ঘুরে দেখলেন সারা ঘর। বিড়বিড় করলেন, না, কোনো চিহ্নই নেই। গার্গীর চোখও তন্ন তন্ন খুঁজছিল এক দেওয়াল থেকে আরেক দেওয়াল পর্যন্ত। না, কিচ্ছু চোখে পড়ল না। দেন লেটস গো, মিস্টার আধারকার বললেন গম্ভীর স্বরে। কাজ শেষ হয়ে গেলে একে একে সবাই বেরিয়ে এলেন রুম থেকে। তারা বেরোতেই পুলিশ চিফের নির্দেশে 777 রুমটি সিল করে দেওয়া হলো আপাতত। মিস্টার আধারকার মানুষটি কিন্তু খুবই ভদ্র। নিচে নেমে গার্গীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় তার একটা কার্ড গার্গীকে দিয়ে বললেন, ম্যাডাম, কোনো প্রয়োজন হলেই আপনি এই নাম্বারে ফোন করতে পারেন। গার্গীও তার ভ্যানিটি ব্যাগ থেকে বার করে এগিয়ে দিল তার কার্ড। পুলিশ চিফ কৌতূহলী চোখে কার্ডটি পড়তে পড়তে একটু সম্ভ্রমের চোখে তাকালেন গার্গীর দিকে। গার্গী লাউঞ্জে এসে দেখলো সায়ন তখনও লাউঞ্জের একটা সোফায় বসে মনোযোগ দিয়ে দেখে চলেছে টিভি স্ক্রিনে ঘটে যাওয়া দৃশ্যাবলী। সেদিকে চোখ ফেলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো নতুন রুমে। সেদিন সন্ধে সায়নের পেপার পড়ার অনুষ্ঠান। গার্গীর শ্রোতা হিসেবে যাওয়ার কথা, কিন্তু বিকেলের দিকে হঠাৎ ফোন এলো তার মোবাইলে। ওপাশ থেকে বলল, গার্গীদি, বিবিক্তা বলছি, তুমি ফ্রি আছো? ফ্রি? গার্গী একটু সমস্যায় পড়ল। পরক্ষণে জিজ্ঞেস করলো, কেন বলো তো? রায়া মুদগাল সম্পর্কে অনেক তথ্য জোগাড় করেছি, সেটা তোমাকে দেখাতে চাই। তুমি রাজি থাকলে তোমাদের রুমে আমি ল্যাপটপ নিয়ে যেতে পারি। খুব ইন্টারেস্টিং লাইফ রায়া মুদগালের। ইন্টারেস্টিং? গার্গী আরো সমস্যায়, কিন্তু অচিরেই সেই সমস্যা কাটিয়ে উঠতে সায়নকে বলল, তোমার পেপার আজকে আমার শোনা হলো না, আমি হোটেলেই থেকে যাচ্ছি। সায়ন হেসে বলল, সে আমি বুঝেছি যখন সকালে একটা অস্বাভাবিক মৃত্যু ঘটেছে তখনই। ঠিক আছে,
আমার অন্তত 100 বক্তৃতা তো 1 বছরে শুনেছ, বরং এই ঘটনাটা খুব আলোড়ন তুলবে সব মহলে। তুমি বরং বিবিক্তাকেই একটু সময় দাও। সায়ন বেরিয়ে যাওয়ার একটু পরেই বিবিক্তা এসে হাজির হোটেলের রুমে, সঙ্গে ল্যাপটপ। কিন্তু গার্গী যখন রুমের দরজা খুলল, তখনও সে কারোর সঙ্গে উত্তেজিত কণ্ঠে কথা বলছে। গার্গী কিছুক্ষণ কান করার পর বুঝল কাগজের এডিটরের সঙ্গে আলোচনা চলছে রায়া মুদগালের বিষয়। কথা শেষ হওয়ার পর মোবাইল অফ করে বিবিক্তা বলল, গার্গীদি, কেসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। রায়া মুদগাল 2 দিন ধরে প্রচুর টুইট করেছেন। প্রতিটি টুইট থেকেই বোঝা যাচ্ছে তিনি খুবই চাপের মধ্যে ছিলেন। গার্গী বিষয়টা বুঝতে চাইল। কিরকম চাপের মধ্যে? বিবিক্তা ততক্ষণে সোফার ওপর বসে অন করেছে তার ল্যাপটপ। একটু পরেই স্ক্রিনের ওপর ফুটতে শুরু করলো এক একটি আগুন ঝরানো সংলাপ। আমি তো তোমার জন্য অনেক কিছুই ত্যাগ করেছি। আমার প্রিয় কন্যা কখনো পছন্দ করেনি তোমার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠুক। তাকে বহুদিন অনেক রাত পর্যন্ত বোঝাতে হয়েছিল সেই সময়। তুমি তো সবই জানো, তবু তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? আমি তো তোমার খ্যাতি, যশ শুধু এসবই দেখিনি, পড়েছিলাম তোমার সুন্দর মন, ভালোবেসেছিলাম তোমার খ্যাতির আড়ালে লুকিয়ে থাকা সারল্য। তবে কি আমি ভুল করেছিলাম তোমাকে পড়তে? যেদিন গিয়েছে চলে, আর কি কখনো ফিরে আসবে? সত্যি কি চলে গিয়েছে সব? এখনো বিশ্বাস হচ্ছে না। কতদিন মধ্যরাত পর্যন্ত আমরা দুজনে গল্প করেছি, আবিষ্কার করেছি ত্রয়োদশীর চাঁদ কিভাবে এক পা করে পাড়ি দিয়েছে এত বড় আকাশ। কালচে আকাশ পাড়ি দিতে দিতে কিভাবে বদলে যায় চাঁদের গায়ের রং। রূপলি রঙের সঙ্গে কত কত রং মেশে আবার ছিন্ন হয়ে যায়। সেই সব মুহূর্ত কিভাবে ভুলে গেলে তুমি? আর ইচ্ছে হয় না এইভাবে জীবন বয়ে বেড়াতে। ভেবেছিলাম এবার অন্তত একটা নিশ্চিন্ত জীবন পেয়েছি, কিন্তু পেলাম না। সারাক্ষণ ভেতরে একটা ভাঙচুর চলছে। গার্গী চোখ বিস্ফারিত করে দেখে চলেছে একের পর এক টুইট। রায়া মুদগালকে কাল কয়েক ঝলকের জন্য দেখতে পেয়েছিল। তার অভিব্যক্তিতে লক্ষ্য করেছিল একটা অদ্ভুত বিষাদ। তখন কিন্তু বোঝেনি যে মহিলার ভেতরে এরকম একটা ঝড় চলছে। বিবিক্তা ল্যাপটপ বন্ধ করে বলল, গার্গীদি, আমরা সেলিব্রিটিদের বাইরের জীবনটাই শুধু দেখতে পাই, আমাদের ভাবনায় আসেই না কত এলো ঝড় তাদের জীবনে। গার্গী বোঝার চেষ্টা করছিল এরকম সুন্দর এক দম্পতির মধ্যে কেন এত অবনিবনার সৃষ্টি হলো। প্রতিটি টুইট পড়েই বোঝা যাচ্ছে রায়া মুদগাল সত্যি ভালোবেসেছিলেন শুভম সাইগলকে, কিন্তু কোনো কারণে সেই ভালোবাসায় চিড় ধরেছে। হঠাৎ জিজ্ঞেস করলো, রায়ার একটি কন্যা সন্তান আছে, সে কোথায়? হ্যাঁ, শুনলাম সে বাড়িতেই আছে একা। সেই মেয়ে তখন কিছুতেই চায়নি তার মা আবার বিয়ে করুক, বলেছিল যে মা উনি তোমার বন্ধু থাকুন। তারপর শুভম সাইগলই জোর করেছিলেন বিয়ে করার জন্য। গার্গী চোখ বুঝে ভাবতে চেষ্টা করছিল বিষয়টা, কিন্তু দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে তার কোনো ধারণা নেই। সেই কথাই বলল বিবিক্তাকে, দেখো, রায়া মুদগালের ব্যক্তিগত জীবনের আমি খুব সামান্যই জেনেছি এ পর্যন্ত। তোমরা কাগজের লোক, তোমাদের নিশ্চয়ই অনেক তথ্য চলে এসেছে, এই না? বিবিক্তা হাসলো। তৎক্ষণাৎ তার ল্যাপটপ খুলে বার করলো একটি পাতা, যেখানে লেখা আছে রায়া মুদগালের সংক্ষিপ্ত জীবনপঞ্জি। বলল, কাল সকালের কাগজে সবই বেরোবে, পড়তেই পারবেন। সেলিব্রিটিদের নিয়ে পাবলিকের খুব উৎসাহ। গার্গী তখন ঝুঁকে পড়ে পড়ে নিচ্ছে রায়ার বর্ণময় জীবন। জন্ম থেকেই তার মুখে সোনার চামচ। আর এসব ক্ষেত্রে যা হয়, ছোট থেকেই রায়া তলোয়ার ছিল খুব মুডি আর আবেগপ্রবণ। একই তো ধনীর কন্যা, তার উপর অসাধারণ রূপসী। অতএব প্রেমে পড়তে তার দেরি হয় না। স্কুলের শেষ ক্লাসে পড়ার সময় তার প্রথম প্রেম, কিন্তু সেই প্রেম টেকেনি তার খামখেয়ালিপনার কারণে। বছর ঘুরতে না ঘুরতে সে হঠাৎ বাড়ি থেকে পালিয়ে গেল আর এক অতি সাধারণ তরুণের সঙ্গে। তার ধনী পিতা বহু সন্ধান করেও তাকে খুঁজে পায়নি, কিন্তু সে বিয়েও টেকেনি। হঠাৎ এক ধনকুবের রঙ্গরাজ মুদগালের সঙ্গে কিভাবে যেন পরিচয় ঘটেছিল সেই অন্তরালে থাকার দিনগুলিতে। রঙ্গরাজ মুদগাল থাকেন ব্যাংককে। তার নিজস্ব প্লেনই 4টে। সেই প্লেনে চড়ে তিনি ঘোরেন সারা পৃথিবী। অতএব
তার সেই প্লেনে চড়ে সেই অতি সাধারণ তরুণের মায়া কাটিয়ে রঙ্গরাজ মুদগালের সঙ্গে তিনি চলে গেলেন ব্যাংকক। সেখানে গিয়ে আবিষ্কার করলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনীর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে। অতএব তার প্রাসাদের ঘরণী হতে দেরি হয়নি। তার স্বামীর প্রচুর ব্যবসা, কয়েকটি টিভি চ্যানেলের মালিকও। সেই চ্যানেলগুলিতে তার অ্যাঙ্কার হিসেবে প্রকাশ, অচিরেই খ্যাতি লাভ। সেখানেই তার কন্যার জন্ম এবং স্বামীর সঙ্গে সারা পৃথিবীতে ভ্রমণ। জীবনটা হয়তো এই বিলাসের মধ্যেই কেটে যেত, কিন্তু রঙ্গরাজ মুদগালের জীবনযাপন ছিল অর্থকেন্দ্রিক। রঙিন জীবন বলতে বুঝতেন রং বেরঙের অ্যালকোহলে ডুবে থাকা। রায়া মুদগালও অভ্যস্ত হয়ে যাচ্ছিলেন সেই জীবনে, কিন্তু হঠাৎই তাদের দাম্পত্যে দেখা দিল ফাটল। অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে রঙ্গরাজ মুদগালের শরীরে বাসা বাঁধল নানা অসুখ। পার্কিনসন রোগে প্রায় পঙ্গু হয়ে গেলেন ক্রমে। রায়া মুদগালের সঙ্গে তার দূরত্ব তৈরি হচ্ছিল একটু একটু করে। সেই ব্যবধান আরো প্রসারিত হলো যে মুহূর্তে তার সঙ্গে আলাপ হলো গায়ক শুভম সাইগালের। শুভমের গান শুনে তিনি একেবারে পাগল। তবে শুভমের গান শুনে তো সারা ভারতের লক্ষ লক্ষ মানুষই পাগল। তাদের তো কেউ রায়া মুদগালের মতো ডাক সাইটে সুন্দরী নন। অতএব একদিন কন্যাকে নিয়ে কদিনের জন্য ভারতে যাচ্ছি বলে রায়া মুদগাল ফিরে এলো তার নিজ বাসভূমিতে। অ্যাঙ্কার হিসেবে তার বেশ সুনাম হয়েছিল। মুম্বাইতে গিয়ে সেরকমই একটা কাজ জুটিয়ে ফেললো শুভম সাইগালের সুপারিশে। কিছুদিনের মধ্যে বিয়েও করে ফেললো শুভমকে। পড়া শেষ করে গার্গী বলল, তাহলে রায়ার জীবন কাহিনী বেশ বর্ণময়, কি বলো? খুবই কালারফুল। কিন্তু রঙ্গরাজ মুদগালের রাজপ্রাসাদ আর রাজত্ব ত্যাগ করে ভারতে চলে আসাটাও কিন্তু তার যথেষ্ট মোহমুক্তির পরিচয়, তাই না? হ্যাঁ, তা বলতে পারো। তবে শুভম সাইগালও বিত্তবান মানুষই। হয়তো রঙ্গরাজ মুদগালের মতো সাম্রাজ্যের মালিক নন, কিন্তু তার সাম্রাজ্য তো মানুষের মনে। তবে আমার কি মনে হয় জানো বিবিক্তা, শুধু রাশি রাশি অর্থের মধ্যে বাস করে মনের খোরাক মেটানো যায় না। মানুষ এত অর্থের মধ্যে বাস করে না হাঁপিয়ে ওঠে, আর তার ফলেই সে খোঁজে বেঁচে থাকার পাসওয়ার্ড। বিবিক্তা পাত পূরণ করলো একালের ছেলে মেয়েদের ভাষা প্রয়োগ করে। ল্যাপটপ বন্ধ করে বিবিক্তা হঠাৎ বলল, কিন্তু গার্গীদি, মিস্টার আধারকারকে আমি জিজ্ঞেস করেছিলাম, রায়া মুদগাল সুইসাইড করলেন কিন্তু কোনো সুইসাইড নোট লিখে যাননি। তা উনি বললেন আমরা রুমের মধ্যে পাইনি। গার্গী বলল, তার এই টুইটগুলোকেই অবশ্য সুইসাইড নোট বলে ধরে নেওয়া যায়। হ্যাঁ, তা ঠিকই বলেছো গার্গীদি। তবে রায়া মুদগালের এই আত্মহত্যা কিন্তু বিস্ময় সৃষ্টি করেছে সব মহলে। কেন? গত 2 বছর ধরে 2 সেলিব্রিটির প্রেম নিয়ে খুব লেখালেখি হচ্ছিল কাগজে। বলা হচ্ছিল দে আর মেড ফর ইচ আদার। শুভম সাইগালের যে কোনো ফাংশনেই রায়া মুদগালকে দেখা যেত বসে আছেন প্রথম সারিতে। যে কোনো সোশ্যাল গ্যাদারিং এ তারা দুজনে সব সময় একসঙ্গে যেতেন। খুবই জমকালো পোশাক পরতেন দুজনে, হাতে হাত জড়িয়ে ঘুরতেন যে কোনো পার্টিতে, একসঙ্গে নাচতেন হই হই করে। দেখে মনে হতো খুব গভীর প্রেম। তাহলে হঠাৎ কি হলো? তাদের এই কথোপকথনের মধ্যে হঠাৎ বেজে উঠল গার্গীর ঘরের রুম টেলিফোন। রিসিভার তুলতেই রিসেপশনিস্টের কণ্ঠস্বর শুনল, ম্যাডাম, মুম্বাইয়ের পুলিশ চিফ এসেছেন আমাদের হোটেলে। উনি একবার আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। গার্গী বিস্মিতও হলো, খুশিও হলো। তবে অনুমান করতে পারল না কেন পুলিশ চিফ হঠাৎ তার সঙ্গে কথা বলতে চাইছেন। পরক্ষণেই রিসেপশনিস্ট জানায়, ম্যাডাম, উনি বলছেন উনি আপনাদের রুমেই যেতে পারেন। গার্গী এক পলক বিবিক্তার দিকে চোখ রেখে বলল, হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। বিবিক্তা বিষয়টা অনুমান করলো, বলল, হি ইজ আ গুড অফিসার, নিশ্চয়ই মার্ডার কেসটা নিয়েই কথা বলবেন। একটু পরেই রুমের বাইরে কলিং বেল। গার্গী খুলে দিতেই পুলিশ চিফের সঙ্গে আরো একজন উঁচু র্যাঙ্কের পুলিশ অফিসার। গার্গী রুমের দরজা ভেজিয়ে দিয়ে বলল, গুড ইভিনিং, বসুন। আমার সৌভাগ্য যে আপনারা আমার রুমে এসেছেন। তার রুমে বিবিক্তাকে দেখে একটু অবাক হলেন মিস্টার আধারকার। হেসে বললেন, উই আর ভেরি কশাস অ্যাবাউট দ্য রিপোর্টার্স। বিবিক্তাও হাসল। কেন মিস্টার আধারকার? আমরা তো কত সময় পুলিশকে ইনভেস্টিগেট করতে সাহায্য করি, অনেক ক্লু ধরিয়ে দিই। ঠিক আছে, আপনি যদি চান আমি আপাতত এই ঘর থেকে চলে যেতে পারি। মিস্টার আধারকার ঘাড় নেড়ে বললেন, আপাতত না গেলেও চলবে। ম্যাডামের কাছে কয়েকটা জিজ্ঞাসা আছে, সেগুলো আপনার সামনেই করা যেতে পারে।
আচ্ছা ম্যাডাম, আপনারা তো রুম নাম্বার 776-এ ছিলেন, তার পাশেই ঘরেই ছিলেন এই দুই সেলিব্রিটি। তা আপনাদের চোখে কোনো অস্বাভাবিক দৃশ্য কি ধরা পড়েছিল? গার্গী ঘাড় নেড়ে বলল, মিসেস মুদগাল তার রুমেই ছিলেন সারাটা সময়। কাল বিকেলে দু একবার ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি মেরিন ড্রাইভে শোভা দেখতে বেরিয়েছিলেন বলে তো আমার মনে হয়নি। কোনো কারণে খুব অস্থির হয়ে পড়েছিলেন বলেই মনে হচ্ছিল। তার মুখটাও কোনো কারণে বিষণ্ণ দেখাচ্ছিল। মিস্টার আধারকার সায় দিয়ে বললেন, কোনো কারণে শুভম সাইকেলের সঙ্গে তার মন কষাকষি চলছিল। হ্যাঁ, আমারও সেরকমই অনুমান, কিন্তু তারপর শুভম সাইকেল হোটেলে আসার পর বোধহয় পরিস্থিতিটা বদলে গিয়েছিল। হ্যাঁ, আমাদের অনুমানও তেমনটাই। আচ্ছা, আজ সকালে কি তাদের সঙ্গে আপনার দেখা হয়েছিল? গার্গী একটু হাসল। না, আমার খুব ইচ্ছে ছিল শুভম সাইকেলকে একবার দেখার, আমি ওর গানের খুব ফ্যান। কিন্তু শুভম সাইকেল সকাল না হতেই তো প্লেন ধরতে বেরিয়ে গিয়েছিলেন, তখন আমরা রুমে বসে খবরের কাগজ পড়ছি। বলেই গার্গী লৌকিকতা প্রকাশ করতে বলল, আচ্ছা চা কিংবা কফি বলি? না না, এখন আমাদের অনেক কাজ। এই তো দেখছেন একজন রিপোর্টার ঘাঁটি করে বসে আছে হোটেলে, নিচে লাউঞ্জে ঘুরঘুর করছেন আরো কয়েকজন। রায়া মুদগাল নিজেও সেলিব্রিটি, আবার একজন সেলিব্রিটির স্ত্রীও বটে। কিছু হলেই প্রেস তো একদম আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে না? বলে বিবিকটার দিকে তাকিয়ে হা হা করে হাসলেন। হাসি থামিয়ে বললেন, মিস রায়, আপনি কি কিছুক্ষণ লাউঞ্জে আমাদের অন্য অফিসারদের কাছ থেকে খবর সংগ্রহে একটু ব্যস্ত থাকবেন? ততক্ষণে ম্যাডামের সঙ্গে কিছু জরুরি আলোচনা সেরে নি। বিবিকটা হাসি মুখে বলল, অফকোর্স। তারপর তার ব্যাগ গুটিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, গার্গীদি, কাল সকালে আপনার কাছে আসবো, খুব জরুরি একটা দরকার আছে। বিবিকতা চলে যাওয়ার পর গার্গী হঠাৎ জিজ্ঞেস করল, মিস্টার আধারকার, রায়া মুদগালের পোস্টমর্টম রিপোর্ট কি হাতে পেলেন? না, হাতে পাইনি, কিন্তু একটু আগেই অফিস থেকে একটা খবর পেলাম। কিছু জানা গেল? মিস্টার আধারকার ইতস্তত করে বললেন, হ্যাঁ, রিপোর্টে বলেছে রায়া মুদগালের মৃত্যু হয়েছে বিষক্রিয়ায় শ্বাসরুদ্ধ হয়ে। গার্গী ভুরুতে কোঁচ ফেলে বলল, সে তো আগেই বলেছিলেন, মানে কি ধরনের বিষ সে সম্পর্কে কোনো ইন্ডিকেশন রিপোর্টে দিয়েছে? সেটা পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে। পোস্টমর্টেম রিপোর্টটা কি আজকেই পাওয়া যাবে? একটু বেশি রাতে পাওয়া যাবে বলে তো আমাদের জানিয়েছে। গার্গী কিছুক্ষণ চিন্তা করে বলল, মিস্টার আধারকার, আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন? রায়া মুদগাল মারা গেছেন বিষক্রিয়ায়, কিন্তু তিনি বিষ খেয়েছেন তার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। না, সেটাই তো আশ্চর্যের। তার রুমে কেউ এসেছিলেন বলে কি কোনো রিপোর্ট আছে রিসেপশনে? না, তাও তো নেই। আমি রিসেপশনের কল রেজিস্টার ভালো করে খুঁটিয়ে দেখে নিয়েছি, এমনকি হোটেলের কোনো কর্মীও ঢোকেনি বলেই জেনেছি। কেন হঠাৎ এই প্রশ্ন উঠছে ম্যাডাম? গার্গী আবার ইতস্তত করে বলল, না মানে কেসটা সুইসাইড না হয়ে মার্ডারও তো হতে পারে। মার্ডার? পুলিশ চিফ ঘাড় নাড়লেন জোরে জোরে, মুচকি হেসে বললেন, ম্যাডাম, মার্ডার হলে হত্যাকারীকে? ভাবনাটা অ্যাকচুয়ালি আমার মাথায় উদয় হলো রায়ার মৃত্যুর কারণটা শুনে। রায়া মুদগাল নিজে বিষ খেলে তার একটা প্রমাণ থাকবে, এটাই তো স্বাভাবিক। আত্মহত্যা হলে হয় বিষ খাবেন অথবা ইঞ্জেকশনের মাধ্যমে কোনোভাবে বিষটা শরীরে নেবেন, কিন্তু তার রুমটা তন্ন তন্ন করে খুঁজেও তো কিছু পাওয়া যায়নি। মিস্টার আধারকার কিছুক্ষণ হতবাক হয়ে গার্গীর দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, রায়া মুদগালের হাজবেন্ড শুভম সাইকেল হোটেল থেকে বেরিয়ে গেছেন সকাল না হতেই। তারপর রায়া মুদগাল অন্তত 3 বার ফোন করেছেন রিসেপশনে। প্রতিবারই খোঁজ করেছেন তার হাজবেন্ড ফোন করেছেন কিনা জানতে। তার মৃত্যু হয়েছে বেলা 10টার কিছুক্ষণ পর। রিসেপশনে যারা সেই সময় ডিউটিতে ছিলেন তাদের কাছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে জেরা করে জেনেছি যে সেই সময় বা তার আগে কেউ রুমে আসেনি বা তার খোঁজও করেননি। রিসেপশন রেজিস্টারও আমি নিজে দেখেছি, সেখানেও তার কোনোই ভিজিটার নেই।
একটানা অনেকক্ষণ যুক্তিজাল বিছিয়ে পুলিশ চিফ চেষ্টা করলেন গার্গী চৌধুরী সন্দেহ নিরসন করতে। গার্গী তার বিশ্বাস থেকে না সরে বলল, কিন্তু রায়া মুদগালের শরীরে বিষটা এলো কোত্থেকে সেটাও তো জানা প্রয়োজন। অন্য কোনোভাবে আত্মহত্যা করলে সেটাও বা কিভাবে করলেন? মোবাইলের কল রেকর্ড ভেরিফাই করেছেন মিস্টার আধারকার? নো কল রেকর্ড সিন্স লাস্ট আফটারনুন। তার আগের 24 ঘন্টা যে কটা ফোন কল সবই শুভম সাইগাল আর রায়া মুদগালের মধ্যে। আর কেউই ফোন করেননি? স্ট্রেঞ্জ। তাহলে তো আমার মনে হয় এই মোবাইলটা সর্বসাধারণের জন্য নয়, এটা শুধুমাত্র হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যেই কথা বলার জন্য। অন্য আরেকটা ফোন নিশ্চয়ই আছে যেটা সর্বসাধারণের জন্য, এবং সেটা হয়তো বাড়িতে রেখেই হোটেলে চলে এসেছিলেন রায়া। মিস্টার আধারকার বললেন, ম্যাডাম, যদি মার্ডার হয় তাহলে সেই অমোঘ প্রশ্ন, মার্ডারার কে? এই হোটেলের যা বিধিনিষেধ তাতে রিসেপশনের নজরদারি পেরিয়ে হোটেলের ভেতর কারোর ঢুকে পড়া তো একদম অসম্ভব। গার্গী তবুও বলল, সুইসাইড অর মার্ডার দুটো দিকই তো মাথায় রাখতে হবে এক্ষেত্রে। পুলিশ চিফ একটু ভাবনায় পড়লেন ঠিকই, কিন্তু তবুও বললেন, সেক্ষেত্রে হত্যাকারীর মোটিভও তো থাকা দরকার। হোটেলের 7 তলায় তার ঘরে ঢোকা সম্ভব ছিল একমাত্র ফ্লোর ওয়েটারের। সেই ফ্লোর ওয়েটার মাধো যাদবকে অনেকক্ষণ জেরা করেছেন থানার ইন্সপেক্টর। সে প্রতিবারই বলেছে সাহেব সকালে বেরিয়ে যাওয়ার পর ম্যাডাম রুমেই ছিলেন, একবারও বেরোননি বা ওয়েটার বেল বাজাননি। ফলে ভেতরের যাওয়ার সুযোগ ছিল না কারোর পক্ষেই। বেলা 10টার কিছু পরে মাত্র একবারই বাজিয়েছিলেন বেলটা, কিন্তু তখন দরজা খুলতে গিয়ে মাধো যাদব দেখেছিল দরজা ভেতর থেকে বন্ধ। মাধো যাদব খুবই নিরীহ যুবক, সে মার্ডার করবে তেমন মোটিভ কোথায়? রায়ার ব্যাগে 2টো ক্রেডিট কার্ড ছাড়া ক্যাশ টাকাও তো বেশি ছিল না। পুলিশ চিফ আবার বললেন, ঠিক আছে ম্যাডাম, আপনি রেস্ট করুন, পরে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। পুলিশ চিফ ও তার সহকারী সোফা থেকে উঠে চললেন তাদের পরবর্তী তদন্তের উদ্দেশ্যে। রাতে সায়ন যখন হোটেলে ফিরল 10:15 কিছু বেশি হবে। মুম্বাইয়ের মেরিন ড্রাইভ তখন জনারণ্য। যত রাত বাড়ে আরো রূপসী দেখায় তাকে। হোটেলের রুমে ফিরে দেখল গার্গী নিবিষ্ট হয়ে কথা বলছে মোবাইলে। সায়নকে দেখে মোবাইলে কথা বলার ফুরসতেই একটু হাসল। তার অর্থ দাঁড়ায়, মুম্বাইতে বেড়াতে এসেও খুব ফেঁসে গেছি। সায়ন অতএব নিঃশব্দে বক্তৃতার পোশাকি খোলস বদলে ঘরের পোশাকে রূপান্তরিত হলো গার্গীর কথোপকথনের মধ্যে। 2-1 ঝলক সংলাপ যা কানে এলো তা এরকম, তাই এই টুইটগুলো এতদিন কারো নজরে আসেনি। কতদিন ধরে চলছে এই টুইটারই? বাবা, টুইট যে জীবনের এতখানি গুরুত্বপূর্ণ তা তো এতদিন বুঝিনি। গার্গীর ফোনালাপ শেষ হলে সায়ন এসে বলল, কি এতক্ষণ টুনটুনি পাখির মতো টুই টুই করছিলে? গার্গী হেসে বলল, টুইট, খবরের কাগজে এতকাল টুইট করার কথাটা পড়তাম। যারা ভিভিআইপি তারা নাকি রোজই টুইট করে নিজের নিজের অনুভূতির কথা ব্যক্ত করেন, কিন্তু সেই টুইট যে এক সেলিব্রিটি দম্পতির জীবনে এতটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে সেটা তো একবারও অনুমান করতে পারিনি। খুব জরুরি না হলে সায়ন বেশি কথা খরচ করে না। আজও এক কথায় জিজ্ঞেস করলো, কিরকম? বিবিকতা ফোন করে বলল, গার্গীদি, শুভম সাইগাল সাধারণত খুব একটা টুইট করতেন বলে জানা যায়নি, কিন্তু হঠাৎ আমাদের অফিসের ML বালাচন্দ্রন নামে এক তরুণ সাংবাদিক টুইট ঘাঁটতে ঘাঁটতে আবিষ্কার করেছে গত মাস 6 যাবৎ মায়ানমারের এক গায়িকার সঙ্গে টুইট চালাচালি করছিলেন শুভম সাইগাল। সায়ন ফ্যালফ্যাল করে তাকিয়ে জানতে চাইল, মায়ানমারের গায়িকা? হ্যাঁ, সেও নাকি এক প্যারাগন অফ বিউটি, আর তেমনই আশ্চর্য সুন্দর কণ্ঠস্বর। সমজদারেরা বলে মায়ানমারের নাইটিঙ্গেল। বাহ, শুভম সাইগালকে সুন্দরীরা একেবারে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেন দেখছি। তা কিরকম টুইট? বিবিকতা কাল সকালেই আসবে তার ল্যাপটপ নিয়ে, সেখানেই সব তুলে নিয়েছে টুইটের ওই যাবতীয় কথা চালাচালি। তা মায়ানমারের সেই গায়িকার সঙ্গে কি সাক্ষাৎ হয়েছে কখনো, নাকি শুধুই টুইট? সে কথাটা তো এখনো বোঝা যাচ্ছে না, তবে সেই টুইট সংলাপ কিভাবে যেন জেনে ফেলেছেন রায়া মুদগাল।
আর সেই টুইট জানার পর রায়া মুদগালের যাবতীয় অশান্তি। তিনি স্বামীর ওপর অভিমান করে নিজেদের রেসিডেন্স ছেড়ে উঠে এসেছিলেন এই হোটেলে। তারপর তো এত কাণ্ড। তার মানে স্বামীর ওপর সন্দেহের জেরে সুইসাইড। পুলিশ চিফ সুইসাইড তত্ত্বেই স্থির আছেন। আমার এতক্ষণ মনে হচ্ছিল রায়া মুদগাল সুইসাইড করলেন কিভাবে। তিনি যে পয়জন নিয়েছেন তার কোনো প্রমাণ তো পাওয়া যাচ্ছে না। তবে এখন মনে হচ্ছে স্বামীর ওপর সন্দেহ করে যদি হোটেলে উঠে এসে থাকেন তাহলে সুইসাইড হলেও হতে পারে। দেখা যাক, কাল সকালে বিবিক্তার ল্যাপটপ থেকে সংলাপগুলো আগে পড়ি। সেদিন রাতের বেলা গার্গীর ঘুমের ব্যাঘাত ঘটল কয়েকবার। প্রতিবারই মনে হচ্ছিল স্বামীর জীবনে দ্বিতীয় নারীর আবির্ভাব ঘটলে স্ত্রীর পক্ষে সমস্যার কারণ ঘটতে পারে। কিন্তু অভিমান করে হোটেলে চলে আসার পর শুভম সাইগল তো এসেছিলেন হোটেলে স্ত্রীর মানভঞ্জন করতে। সাংবাদিকদের কাছে দুজনে বিবৃতি দিয়ে বলেওছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি নেই। পরদিন 29 মার্চ সোফায় পাশাপাশি বসে দুজনের হাতে দুটি খবরের কাগজ। সায়ন ঠোঁট ডুবিয়েছে কফির কাপে, গার্গী চায়ের কাপে। দুজনেই খবরের কাগজ খুলে খবরের সেই অংশটি পড়তে শুরু করেছে যেখানে প্রকাশিত হয়েছে রায়া মুদগালের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ও তার ফলো আপ। গার্গী তার হাতের কাগজটা সায়নকে দেখিয়ে বলল, দেখো এই হেডিংটা, শুভম সাইগেলের জীবনে নতুন নারীর সংকেত। কাল বিবিক্তা যা বলেছিল এখানে সেরকমটাই লিখেছে। সায়ন সেদিকে নজর রেখে বলল, হ্যাঁ, ইংরেজি কাগজেও তাই লিখেছে। যা মনে হচ্ছে শুভম সাইগল বোধহয় রায়ার দিকে মনোযোগ হারিয়ে ফেলেছিলেন সম্প্রতি। রায়া তা বুঝতে পেরেছিলেন বলেই শুভম সাইগলের টুইট অ্যাকাউন্টে হানা দিয়েছিলেন, আর তার ফলেই এই বিপত্তি। দুজনের কথোপকথনের মধ্যে বাইরে কলিং বেল। গার্গী উঠতে উঠতে বলল, নিশ্চয়ই বিবিক্তা। বিবিক্তাই। তার পরনে ফাটা ফাটা নীল রঙের জিন্স, ওপরে গাঢ় হলুদ রঙের টপ। ঢুকেই হাসি হাসি মুখে বলল, ঠিক সময়ে ঢুকেছি ঘরে। গুড মর্নিং সায়নদা। গার্গীদি, চায়ের পিপাসা পাচ্ছে। শুধু চা নাকি স্যান্ডউইচ বা কর্নফ্লেক্সের কথা বলবো? বেরিয়েছ তো সেই ভোরে। বিবিক্তা উচ্ছ্বসিত হয়ে বলল, এই না হলে দিদি। ওকে, স্যান্ডউইচ সঙ্গে ওমলেট। সারাদিন এখন টই টই করে বেড়াতে হবে, যা কিছু ফুয়েল পাওয়া যায় ভরে নি বাবা। গার্গী ফোনে ধরলো ডাইনিংয়ে। তিনজনের জন্য চা, ওমলেট আর স্যান্ডউইচের অর্ডার দিয়ে বলল, তা কি ভরে এনেছো তোমার ঝুলিতে? বিবিক্তার কাঁধের ঝুলি বলতে রেক্সিনের ব্যাগের মধ্যে রাখা ল্যাপটপ। সেই ঝুলির সুইচ অন করতে পর্দায় ফুটে উঠল টুইটের সংলাপগুলো। গার্গী পড়তে শুরু করে, তোমার গান শুনতে বসে মনে হচ্ছিল কোনো রূপকথার পরী নেমে এসেছে অলক্ষ্য থেকে। সেই গানের সুরে ভর করেছে কোনো অলৌকিক জাদু, যা ক্রমশ সম্মোহিত করছিল আমাকে। যতক্ষণ তোমার গান শুনছিলাম আমি যেন আর আমার মধ্যে ছিলাম না, ভাসিয়ে নিয়ে যাচ্ছিল মহাশূন্যের অনন্ত গভীরে। টেলিফোনে তোমার সংলাপ যেন গানের মতোই ভেসে আসছিল তারের ও প্রান্ত থেকে। কণ্ঠস্বরও যে এমন সঙ্গীতময় হয়ে উঠতে পারে তা তোমার কণ্ঠ শোনার আগে অনুভব করিনি কখনো। আমার গান যে তোমাকে মুগ্ধ করেছে তা জেনে পুলক বোধ করছি শরীরে ও মনে। তোমার সামনে গান শোনানো এক অন্য আনন্দ। তখন যেন আমার শরীরে ভর করে এক আশ্চর্য প্রেরণা। আমি কাল রাতে স্বপ্ন দেখেছি তোমার সঙ্গে বসে আছি সিন নদীর তীরে, দুজনে ভেসে যাচ্ছি এক অজানা প্রদেশে। সংলাপগুলো পড়তে গিয়ে কিরকম একটা অস্বস্তি হচ্ছিল গার্গীর ভেতরে। এই টুইট নিশ্চয়ই চোখে পড়েছে রায়া মুদগালের, তারই প্রতিক্রিয়ায় তার বাড়ি ছেড়ে চলে আসা। তার ভাবনার মধ্যে বিবিক্তা হঠাৎ জিজ্ঞেস করলো, গার্গীদি, তুমি হঠাৎ কি জন্য মনে করছো বলো তো এটা সুইসাইড নয় মার্ডার? বিবিক্তা, স্বামীর সঙ্গে মিটমাট হওয়ার পরে আর সুইসাইড করার কথা নয় রায়া মুদগালের। স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভুল বোঝাবুঝি আজকাল হয়েই থাকে, আবার মিটেও যায় নিজেদের মধ্যে আলাপ আলোচনার পর। কিন্তু স্বামী চলে যাওয়ার প্রায় 3 ঘন্টা পর আত্মহত্যা করতে চাওয়া এটা অস্বাভাবিক নয়? এমনও তো হতে পারে শুভম সাইগল রওনা দেওয়ার পর আবার ফোনে কথা কাটাকাটি হয়েছে। না, তা হয়নি। আমি পুলিশ চিফের কাছে জিজ্ঞেস করে জেনে নিয়েছি শুভম সাইগল আহমেদাবাদ পেরিয়ে যাওয়ার পর রায়া মুদগালের মোবাইলে কোনো ফোন আসেনি। রিসেপশনিস্টদের কাছ থেকে জানা গেছে রায়া মুদগাল তাদের কাছে 3 বার ফোন করেছিলেন এটা জানতে যে শুভম সাইগল তাদের ওখানে কোনো ফোন করেছিলেন কিনা। তার একটাই অর্থ, শুভম সাইগল হোটেল থেকে চলে যাওয়ার পর দুজনের মধ্যে মোবাইলে কোনো কথা হয়নি।
আচ্ছা, যদি এমন হয় শুভম সাইকেল হোটেল থেকে বেরিয়ে মোবাইল অফ করে রেখেছিলেন, রায়া ফোন করেও স্বামীকে ধরতে পারছিলেন না, তা নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে রায়ার মনে। মেয়েদের সেন্সিটিভনেসটা অনেক বেশি না? গার্গী মাথা নাড়ায়, বলে, না, তাহলে রায়ার মোবাইলের কল রেকর্ড থেকে সেটা জানা যেত যে শুভম সাইকেলকে ফোন করে তিনি কথা বলতে চাইছিলেন কিনা। রায়া কোনো ফোনই করেননি, শুধু রিসেপশনে ফোন করে জিজ্ঞেস করেছিলেন শুভম সাইকেল কোনো ফোন করেছেন কিনা বা কোনো মেসেজ দিয়েছেন কিনা। আমার মনে হচ্ছে রায়া মুদগাল নিজে ফোন করার চেয়ে অপেক্ষা করছিলেন যে শুভম মুদগাল নিজেই ফোন করুন। ইতিমধ্যে হোটেলের ওয়েটার তাদের রুমে ঢুকে সেন্টার টেবিলে বিছিয়ে দিল প্রাতরাশের প্লেটগুলি। বিবিক্তা স্যান্ডউইচে কামড় দিয়ে বলল, গার্গিদি, আমি গতকাল নেট ঘেঁটে পুরনো পত্রপত্রিকা খুঁজে শুভম সাইকেল সম্পর্কে অনেকগুলো লেখা জোগাড় করেছি। শুভম সাইকেল তখন সদ্য নাম করতে শুরু করেছেন। আমি আজ দুপুরেই একটা স্টোরি তৈরি করব ভেবে রেখেছি, কিন্তু তোমার জন্যেও তার একটা কপি করে এনেছি, যাতে শুভম সাইকেল সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হয়। গার্গী উৎসাহ দেখিয়ে বলল, বাহ, তুমি দেখছি এক একটা করে অস্ত্র তুলে দিচ্ছ আমার হাতে। কিন্তু মুম্বাইয়ের পুলিশ চিফ কি এখনো পর্যন্ত কোনো ব্রেক থ্রু করতে পেরেছেন? পারেননি বলেই তো জানি। উনি কাল রাতে সাংবাদিক সম্মেলন করে বললেন খুবই অবসাদে ভুগছিলেন রায়া মুদগাল, সেই কারণেই হোটেলে চলে এসেছিলেন শুভম সাইকেলের সঙ্গে বিবাদ করে। তারপর শুভম সাইকেল যেইমাত্র আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন তখনই একা ঘরে সুইসাইড করেছেন। তা সাংবাদিকরা চেপে ধরেননি রায়া মুদগাল কিভাবে সুইসাইড করলেন? বিষ খেলে তার প্রমাণ কোথায়? হ্যাঁ, আমি তো তুলেছিলাম প্রশ্নটা। তাতে উনি স্বীকার করলেন পয়জন পাওয়া গেছে স্টমাকে নয়, লাংসে। একজন স্পেশালিস্ট ডক্টরের কাছে ওরা বিষয়টি জানিয়েছিলেন, তাতে তিনি নাকি জানিয়েছেন রায়া মুদগালের অ্যাজমা ছিল কিনা খোঁজ নিতে। হয়তো রায়া মুদগাল কোনো ইনহেলার নিতেন, তা থেকে বিষক্রিয়া হতে পারে, অথবা উনি নিয়মিত ইনহেলার নিতেন, হোটেলে আসার সময় সেটা হয়তো নিয়ে আসতে ভুলে গেছেন। ইনহেলারের অভাবে রায়া মুদগালের শরীরে অক্সিজেন কমে গিয়েছিল, তাতেই রক্তে সংক্রমণ হয়ে অকেজো করে দেয় ফুসফুসকে। বিবিক্তার কথা শেষ হতে গার্গী চোখ বুজে ভাবল কিছুক্ষণ, চোখ খুলে বলল, ইনহেলারের তত্ত্বটা ফেলনা নয়, কিন্তু তার আগে জানতে হবে রায়া মুদগালের অ্যাজমার সমস্যা ছিল কিনা। গার্গীদি, শুভম সাইকেল কাল রাতে বাড়িতে ফিরতে সাংবাদিকরা গিয়েছিলেন কিন্তু তার প্রতিক্রিয়া জানতে। তাকে খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল। তিনি বলেছেন রায়ার অ্যাজমা ছিল কিনা তা তিনি জানেন না। রায়ার অনেক কিছুই নাকি তিনি জানেন না। রায়া নাকি অনেক কিছুই তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, যা তিনি পরে জানতে পেরেছেন। আচ্ছা, যেমন যেমন রায়া নাকি 20 বছর বয়সের মধ্যে 3টি যুবকের সঙ্গে জড়িয়ে পড়েছিল। একজনের সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু বাকি দুজন বহুদিন ধরে তাকে থ্রেট করেছিল তাদের বিয়ে না করায়। তারপর রায়া নাকি তাদের হাত থেকে বাঁচতেই চলে গিয়েছিল ব্যাংককের ব্যবসায়ীকে বিয়ে করে। গার্গী হেসে বলল, এটা তাহলে একটা নতুন ক্লু পেয়েছেন পুলিশ চিফ। এখন তিনি খুঁজে দেখতেই পারেন কারা ছিল রায়ার প্রেমিক। রায়া দেশে ফিরে এসেছে জেনে হয়তো তাদেরই কেউ শোধ তুলল অপমানের। যাই হোক, শুভম সাইকেল তাহলে ইনহেলারের বিষয়ে কিছু তথ্য দিতে পারেননি। না, শুভম বলেছেন তিনি গান নিয়ে এতই ব্যস্ত থাকতেন যে রায়ার নিজে থেকে কোনো সমস্যার কথা না জানালে তার পক্ষে সম্ভবই না রায়ার ব্যক্তিগত কোনো ঘটনা জানার। তবে বেশি শারীরিক পরিশ্রম করলে রায়া হাঁপিয়ে যেত, বড় বড় নিঃশ্বাস নিত, এই ঘটনা তিনি নাকি দেখেছেন। কিন্তু অ্যাজমা এমন একটা রোগ যা স্ত্রীর পক্ষে স্বামীর কাছে চেপে যাওয়া কিন্তু মুশকিল। এও হতে পারে তাদের বিয়ে হয়েছিল মাত্র 2 বছর। এই সময়কালের মধ্যে অ্যাজমার অ্যাটাক হয়তো হয়নি রায়ার। বিবিক্তা কিছুক্ষণের মধ্যেই বিদায় নিল। তাকে এখনই ছুটতে হবে মুম্বাই পুলিশ হেডকোয়ার্টারে। সায়ন এতক্ষণ ছিল নির্বাক শ্রোতা। এখন বলল, আমার তো বেলা 1টা থেকে আজকে সেমিনার, তা তুমি তাহলে হোটেলে বসে বিবিক্তার দেওয়া কাগজের কাটিংগুলোয় চোখ বুলিয়ে নাও। রায়া মুদগাল কিভাবে মারা গেলেন তা নিশ্চয়ই কাটিং থেকে পাবে না। তা পাবো না, তবে শুভম সাইকেল গায়ক হিসেবে বিখ্যাত। ব্যক্তিগত জীবনে তিনি কেমন মানুষ সেটা তো তেমন জানা নেই। হয়তো এই লেখাগুলো থেকে তার একটা হদিশ পাওয়া যাবে। সায়ন হেসে বলল, তাহলে এখন তোমার সামনে একটা বিশাল সমুদ্র। কতদিন লাগবে পার হতে সেটাও জানো না।
কিন্তু তোমার নিশ্চয়ই মনে আছে আমার সেমিনারের অর্গানাইজিং কমিটি ফেরার টিকিট কিন্তু কেটে দিয়েছেন পরশু সকালে 31শে মার্চ, অর্থাৎ মাঝে মাত্র কালকের দিনটাই সময় পাচ্ছ। তা এর মধ্যে কি এই সংকট থেকে মুক্তি পাবে বলে আশা করছো, নাকি আরও 2-1 দিন পিছিয়ে দেবো ফেরাটা? অর্গানাইজিং কমিটিকে বললে প্লেনের টিকিট বদলে দেবে, কিন্তু হোটেল ভাড়াটা আমাদেরই গুনতে হবে। গার্গী মাথা নেড়ে বলল, এখনই প্লেনের টিকিট বদলে দেওয়ার কথা না বললেও চলবে। কেউ তার মাথার দিব্যি দেয়নি যে এই কেসটা আমাকেই সমাধান করতে হবে। তাহলে আর মুম্বাই পুলিশ হেডকোয়ার্টারে এত বাঘা বাঘা গোয়েন্দা আছে কি করতে? যখন প্লেন ছাড়া সময় হবে ও ঠিক পৌঁছে যাবে এয়ারপোর্টে। সায়ন আবারও হাসল। গার্গী, তোমাকে আমি দেখছি 14-15 বছর ধরে। তোমার মগজে কোনো একটা সমস্যা ঢুকলে তার সমাধান না হওয়া পর্যন্ত তোমার নাওয়া খাওয়া থাকে না। আর এরকম একজন সেলিব্রিটির মৃত্যু নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তখন সেসব ফেলে কলকাতা ফিরে যাওয়ার মতন মানসিকতা তোমার হবে? সেই কারণেই বলেছি প্লেনের টিকিট পিছিয়ে নেব কিনা 2-3 দিন সেটা দেখো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় আজ রাতে সিদ্ধান্ত নেব। তার আগে বিকেলে একবার মুম্বাই পুলিশ হেডকোয়ার্টারে যাব মিস্টার আধারকারের সঙ্গে কথা বলতে, তারপর দেখছি। অর্গানাইজিং কমিটির তরফ থেকে গাড়ি এসে যাওয়ায় সায়ন বেলা 11:30 নাগাদ বেরিয়ে গেল সেমিনারে যোগ দিতে। তার লাঞ্চ সেখানেই। গার্গীরও আমন্ত্রণ ছিল লাঞ্চে, কিন্তু শরীর ভালো নেই এই ডিপ্লোম্যাটিক অজুহাতে এড়িয়ে গেল আমন্ত্রণ। সায়ন চলে যাওয়ার পর গার্গী সেন্টার টেবিলের উপর বিছিয়ে নিয়ে বসল বিবিক তার দেওয়া কাগজের তাড়া নিয়ে। কিছু কাগজে তার শৈশব কৈশোরের কাহিনী, কিছু কাগজে গায়ক হয়ে ওঠার সোপানগুলি নিয়ে অনেক খুঁটিনাটি লিখেছে। শুভম ছিলেন মুম্বাইয়ের এক স্বাস্থ্যকেন্দ্রের সামান্য কর্মীর পুত্র। তার প্রথম জীবন মোটেই কুসুমাস্তীর্ণ নয়, কতটা কণ্টকাস্তীর্ণ ছিল। সেই কাহিনী শুনিয়েছেন যারা তার সাক্ষাৎকার নিতে যেতেন। 4 ভাই বোনের সংসারে তাদের নিত্যসঙ্গী ছিল দারিদ্র্য। বাবা প্রায়ই বলতেন এতগুলি ছেলেমেয়ের লেখাপড়ার খরচ তিনি আর চালাতে পারছেন না। শুভমের চেয়ে বড় এক দিদি বাবার নিত্য গঞ্জনায় 13 বছর বয়সেই পালিয়ে গেয় এক যুবকের সঙ্গে। তার আর কোনো খোঁজই পাওয়া যায়নি। শুভম কিন্তু লেখাপড়ায় মেধাবী ছিলেন, আর গানের গলাও ছিল নজরকাড়া। একবার স্কুলের বন্ধুদের সঙ্গে ট্রেনে করে ফেরার পথে কামরায় শুরু করলেন গান। সেই গান শুনে এক অর্থবান যাত্রী তাকে 200 টাকা দিয়ে বলেছিলেন, তুমি একদিন নাম করবে। গান গেয়ে টাকা পাওয়া যায় সেদিনই প্রথম উপলব্ধি করেছিলেন সেই তরুণ শুভম। কলেজে পড়াকালীন দিনগুলি থেকে শুরু করলেন আরও জোরদার গান গাওয়া। ক্রমে গান গাইতে আরম্ভ করলেন ছোট ছোট ফাংশনে। সেই ফাংশন থেকে কিছু কিছু অর্থ আসতে শুরু করে। সেই টাকায় বই কেনা থেকে শুরু করে সংসার খরচের একাংশও চলতে লাগলো। একবার এক ফাংশনে গান গেয়ে 3000 টাকা পেতে বাড়িতে প্রায় উৎসবের চেহারা। তারপর থেকেই কলেজের লেখাপড়ার পাশাপাশি শুভম সাইগেলের গানের ব্যস্ততাও বাড়তে শুরু করে। গার্গী ক্রমাগত উল্টে চলেছে কাটিংগুলির নানা তথ্যের ওপর নজর রেখে। কলেজের পড়া শেষ হলে গানেই মনঃসংযোগ করেন শুভম। তার বন্ধুরা খুব সাহায্য করেছিল নানা জায়গা থেকে ফাংশনের আমন্ত্রণ জোগাড় করে আনতে। ফলে বন্ধুদের নিয়ে প্রায় হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতেন। এই পর্যন্ত ঠিকই চলছিল। হঠাৎ ঘটল এক অঘটন। তাদের দলে এসে ভিড়ল অবিনাশ আদিলকার নামে এমন একজন বন্ধু, যে নিয়মিত গাঁজা ভাং ইত্যাদি নেশা করত। অল্প বয়সে নেশা করার একটা আকর্ষণ থাকে। তার পাল্লায় পড়ে ক্রমে তাদের সব বন্ধুই জড়িয়ে পড়েছিলেন নেশায়। নিত্য নতুন নেশার কবলে পড়ে তাদের কেরিয়ার তখন ডুবুডুবু। বন্ধুদের সঙ্গে হৈ হৈ করে ডুবে থাকতেন গাঁজা ভাং চরস ইত্যাদিতে। শুভম সাইগেলের গানের প্রতিভা তখন ধ্বংস হওয়ার পথে। তার কেরিয়ার শেষই হয়ে যেত যদি না একটা সাংঘাতিক ঘটনা ঘটত সেই সময়। তার সেই নেশারু বন্ধু একদিন গাঁজায় মিশিয়ে দিল কোনো এক কড়া নেশাদ্রব্য। বলল এই গাঁজা খেলে জীবন পয়মাল। তাদের এক বন্ধু রাকেশ প্যাটেল মাত্র একটুখানি টান দিয়েই কিরকম একটা ঝিমিয়ে পড়ল। তা দেখে বাকিরা বলে উঠল, না রে, এ চলবে না, বড্ড কড়া। কিন্তু সেই বকে যাওয়া বন্ধু অবিনাশ আদিলকার থামতে রাজি নয়। সে নিজেই পরপর কয়েকটা টান দিল কলকেতে। এই পর্যন্ত পড়েই গার্গী বন্ধ করে ফেলল কাটিংগুলো। শুভম সাইগেল যে একেবারে বকে গিয়েছিলেন
তারপর সেই নেশার কবল থেকে ফিরে আসতে সাহায্য করেছিল সেই বন্ধুর হঠকারিতা, তা পড়ে গার্গীর মগজে একসঙ্গে নানান ভাবনা। একটু পরেই মুম্বাইয়ের পুলিশ চিফকে ফোন করে বলল, মিস্টার আধারকার, পোস্টমর্টেম রিপোর্ট কি হাতে পেলেন? হ্যাঁ পেয়েছি ম্যাডাম, খুব সিরিয়াস রিপোর্ট। রায়া মুদগালের রক্তে পাওয়া গেছে পটাশিয়াম সায়ানাইড। ও গড, এরকম একটা সাংঘাতিক পয়জন তিনি কোথায় পেলেন? সেটা তো আমাদেরও জিজ্ঞাস্য। মিস্টার আধারকার, দাদারে ফলপট্টি আছে একটা, সেখানে কাউকে পাঠিয়ে একবার একটু তদন্ত করে দেখবেন। রাকেশ প্যাটেল আর অবিনাশ আদিলকার নামে দুই যুবক হঠাৎই হাপিস হয়ে যায় কোনো কারণে। তাদের এই হাপিস হওয়ার কি কারণ সেটা কি মুম্বাই পুলিশ তখন জানতে পেরেছিল? মিস্টার আধারকার অবাক হচ্ছিলেন এরকম দুই অকিঞ্চিতকর যুবকের খবর জানতে চাওয়ায়। বললেন, ম্যাডাম, এই খবর জানা কি খুব জরুরি? মানে রায়া মুদগালের মৃত্যুর সঙ্গে এই যুবকের অন্তর্ধান হওয়া, এটা কি কোনোভাবে সম্পর্কিত? আমার সেই রকমই মনে হচ্ছে মিস্টার আধারকার। ওকে, আমি লোকাল থানার কাছে পাঠাচ্ছি খবরটা। থ্যাংক ইউ মিস্টার আধারকার। আরেকটা কথা, আমি সন্ধ্যের পর আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, যদি আপনি ফ্রি থাকেন। মিস্টার আধারকার বললেন, সন্ধ্যের পর? তাহলে 7টার পর আসুন, তার আগে আমি একবার একটু বাইরে বেরোবো। আর একটা অনুরোধ, আপনার নিশ্চয়ই মনে আছে রায়া মুদগালের অব্যবহৃত সিগারেটের প্যাকেট আর পোড়া সিগারেটের টুকরো ভর্তি অ্যাস্ট্রের সঙ্গে একটা আধ খাওয়া সিগারেট নেওয়া হয়েছিল সেদিন। অ্যাস্ট্রের মধ্যে থাকা পোড়া একটা সিগারেটের টুকরো, আধ খাওয়া সিগারেটটা আর অব্যবহৃত সিগারেট, এই 3টে সিগারেট কি পরীক্ষা করতে বলবেন একটু আপনার ফরেন্সিক ডিপার্টমেন্টকে? মিস্টার আধারকার অবাক হয়ে বললেন, সিগারেট পরীক্ষা করে কি হবে? দেখুন, আমি কিছু একটা অনুমান করেছি। যদি এখনই ওদের ইনস্ট্রাকশন দিয়ে দেন তো আমি আপনাদের অফিসে গিয়ে রিপোর্টটা একবার দেখতে পারি। মিস্টার আধারকার একটু চুপ করে থেকে বললেন, ঠিক আছে, ফরেন্সিককে বলে দিচ্ছি এখনই। ফোন রেখে গার্গী ঘড়ির দিকে তাকিয়ে দেখল দুপুর 3:30। ইতিমধ্যে সায়ন একবার ফোন করে জিজ্ঞেস করেছে সে লাঞ্চ করেছে কিনা। না শুনে কণ্ঠে উষ্মা প্রকাশ করে বলল, না, তোমাকে হোটেলে একা রেখে দিয়ে আসাটা ঠিক হয়নি। এখনই খেয়ে নিচ্ছি চেয়ারম্যান সাহেব, ডোন্ট ওয়ারি। সায়ন রেগে গেলে তাকে চেয়ারম্যান সাহেব বলে ঠান্ডা করার চেষ্টা করে গার্গী। সায়ন তো আর জানে না গার্গী এতক্ষণ বিবিক্তার দেওয়া কাগজের বান্ডিলের মধ্যে গলা পর্যন্ত ডুবেছিল। অনেক কিছু উদ্ধার করতে পেরেছে বুঝে টং হয়েছিল উত্তেজনায়। এখন মিস্টার আধারকারের সঙ্গে কথা বলে একটু নিশ্চিন্ত হতে চাইল, তবু তার অফিসে না পৌঁছানো পর্যন্ত একেবারেই স্বস্তি হচ্ছে না। তড়িঘড়ি ডাইনিং থেকে দুপুরের খাবার আনিয়ে নিয়ে গলাদ্ধকরণ করল প্রায় একটা ঘোরের মধ্যে। সমস্ত বিষয়টা ভাবতে চাইছিল প্রথম থেকে। শুভম সাইগল আহমেদাবাদ রওনা দেওয়ার অন্তত 4 ঘন্টা পরে মৃত্যু হয়েছে রায়া মুদগালের। এই 4 ঘন্টার মধ্যে তার ঘরে কেউ এসেছিল কি আসেনি সেটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিছানায় একটু গড়িয়ে নেওয়ার মধ্যে ফোন এলো বিবিক্তার। গার্গিদি, পড়লে কাটিংগুলো? পড়েছি বিবিক্তা। শুভম সাইগলের জীবনটা সত্যি কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমি একটা লেখা তৈরি করে ফেলেছি কাটিংগুলো পড়ে। গার্গী হেসে বলল, আমিও অনেক কিছু তৈরি করে ফেলেছি ওই কাটিংগুলো থেকে। বিবিক্তা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তুমিও কি একটা লেখা তৈরি করেছো? তাহলে আমাকে দাও প্লিজ, কালই ছাপিয়ে দিই আমাদের কাগজে, খুব সারপ্রাইজ দেওয়া যাবে পাঠকদের। গার্গী আবারও হাসল। সারপ্রাইজ তুমিই দেবে বিবিক্তা। সন্ধ্যের পর একবার পুলিশ হেডকোয়ার্টারে এসো, আসতে পারবে? বিবিক্তা জানায়, আমি তো সেখানেই আছি, ভাবছিলাম হোটেলে যাব কিনা। না না, আসার দরকার নেই, তুমি থাকো, আমি যাচ্ছি এই ধরো 7টা নাগাদ। আরো ঘন্টাখানেক পরে ফোন এলো মিস্টার আধারকারের। বললেন, দাদার থেকে খুব ইন্টারেস্টিং খবর পাওয়া গেছে ম্যাডাম। জানা গেছে রাকেশ প্যাটেল আর অবিনাশ আদিলকার নামে 2 যুবক হঠাৎ কোনো দুর্ঘটনায় মারা যায়। তার বন্ধুরা খুব ভয় পেয়ে গেছিল পাছে পুলিশ তাদের অ্যারেস্ট করে। তারা ছেলে দুটিকে বস্তাবন্দি করে ভাসিয়ে দিয়েছিল নদীর জলে। সেই বস্তা নদী থেকে উদ্ধার করে পোস্টমর্টেম করা হয়েছিল। পোস্টমর্টেম হয়েছিল? গার্গী তার উচ্ছ্বাস চেপে রাখতে পারে না, বলল,
তাহলে সেই পোস্টমর্টেমের রিপোর্টের একটা কপি কি পাওয়া যাবে? আমি লোকাল থানার ওসিকে বলেছি কপি পাঠাতে আজকে সন্ধ্যের মধ্যেই। আর একটা খবর আছে, সেটা আপনি এখানে এলে বলবো, খুব সারপ্রাইজিং। থ্যাংক ইউ মিস্টার আধারকার। আচ্ছা, মাই লাস্ট রিকোয়েস্ট, শুভম সাইগল বোধহয় শহরেই আছেন। এখনই আর এ শহর ও শহর ঘুরে ঘুরে ফাংশনে গান গাইবার মতন মনের অবস্থা নিশ্চয়ই নেই। তাকে এখন মুম্বাই ছাড়তে নিষেধ করা হয়েছে, আসলে নানা সময় তাকে প্রয়োজন হচ্ছে তো। তাহলে ওই সন্ধে 7:30 নাগাদ তাকেও একবার আপনার চেম্বারে আসতে বলবেন। মিস্টার আধারকার এবার বিব্রত হলেন। তাকেও আসতে বলবো? হ্যাঁ, বলুন, কাগজে খুব লেখালেখি হচ্ছে, বিষয়টা নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন। মিস্টার আধারকার ইতস্তত করে বললেন, ঠিক আছে, ফোন করছি। পরক্ষণেই জিজ্ঞেস করলেন, আপনি আমাদের এখানে চীনে আসতে পারবেন তো? গার্গী নিশ্চিন্তে বলল, মুম্বাইয়ের ট্যাক্সি নিশ্চয়ই চিনিয়ে নিয়ে যাবে। মিস্টার আধারকার ব্যস্ত হয়ে বললেন, ওয়েট, আমি বরং একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি আপনার হোটেলে। ঠিক 6:30 নাগাদ রিসেপশন থেকে ফোন পেল গার্গী, ম্যাডাম আপনার গাড়ি এসে গেছে। গার্গী তৈরি হয়েছিল, সায়নকে একটা ফোন করে বিষয়টা জানিয়ে বেরিয়ে পড়ল রুম থেকে। মেরিন ড্রাইভ হোটেল থেকে নেমে দেখলো একটা দামি গাড়ি, পুলিশের গাড়ি বলে মনেই হচ্ছে না, তবু একটা ছাপ্পা দেওয়া আছে সামনে। সামান্য জ্যামজট সত্ত্বেও মিনিট 20 লাগলো মুম্বাই পুলিশ হেডকোয়ার্টারে যেতে। নতুন জায়গা, অচেনা পরিবেশ, গার্গীর বেশ নার্ভাস লাগছে এই মুহূর্তে। কিন্তু লিফটে 3 তলায় উঠে বিবিক্তার দেখা পেতেই কেটে গেল যাবতীয় অস্বস্তি। বিবিক্তা হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো, তুমি কি গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পেয়েছো এর মধ্যে? মিস্টার আধারকারকে খুব উত্তেজিত মনে হলো তোমার সঙ্গে কথা বলে। গার্গী পুলিশ চিফের ঘরের দিকে এগোতে এগোতে বলল, উনি কি পেয়েছেন তা এখনো বলেননি, বললেন আমি এলে তবেই জানাবেন সবকিছু। গার্গীদি, বলছি কি, পুলিশ চিফ কিন্তু আমাকে রাখতে চাইছেন না আলোচনার সময়, বললেন তোমার সঙ্গে মিটিং হয়ে গেলে তবেই জানাবেন সাংবাদিকদের। তবে তুমি চাইলে নিশ্চয়ই আমাকে অ্যালাউ করবেন। গার্গী ততক্ষণে পুলিশ চিফের চেম্বারের সামনে পৌঁছে গেছে। তাকে দেখি চেম্বারের বাইরে অপেক্ষারত একজন অফিসার চেম্বারের দরজা খুলে অভ্যর্থনা জানায়, গুড ইভিনিং ম্যাডাম, স্যার একটু আগেই ফিরে এসেছেন। গার্গী চেম্বারে ঢোকার আগে বিবিক্তাকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি ভেতরে গিয়ে মিস্টার আধারকারের সঙ্গে কথা বলে জানাচ্ছি। চেম্বারের ভেতরে ঢুকে দেখলো 5 অফিসারকে নিয়ে মিটিং করছিলেন মিস্টার আধারকার। তাকে দেখে একযোগে সব অফিসার দাঁড়িয়ে সম্মান জানালো। মিস্টার আধারকার বললেন, গুড ইভিনিং ম্যাডাম, আপনি আমার পাশের এই চেয়ারটা এসে বসুন। গার্গী বসতেই তিনি কয়েকটা কাগজ এগিয়ে দিয়ে বললেন, প্রথমে এই রিপোর্টটায় একবার চোখ বুলিয়ে নিন, খুব ইম্পর্টেন্ট রিপোর্ট। আমিও খুব অবাক হয়েছি রিপোর্টটা দেখে। গার্গী দ্রুত পড়ে নিল রিপোর্টটা। পড়ে বিষয়টি হৃদয়ঙ্গম করে সামান্য হাসির উদ্রেক হলো তার ঠোঁটের কোণে। তাহলে তার অনুমান ঠিক মিলে গেছে সবই। তারপর চোখ তুলে বলল, শুভম সাইগল কি আসছেন? হ্যাঁ, এখনই এসে পড়বেন ম্যাডাম। আর রিপোর্টার বিবিক্তা রায়কে এই চেম্বারে কি উপস্থিত থাকতে বলা যায়? রিপোর্টারকে এখনই রাখবেন ম্যাডাম, কোনো অসুবিধা নেই। বিবিক্তা রায় আমাকে প্রচুর সাহায্য করেছেন এ বিষয়ে। আমি একটু পরেই জানাচ্ছি কিভাবে নানা তথ্য দিয়ে সাহায্য করেছে আমাকে। মিস্টার আধারকার তৎক্ষণাৎ বেল টিপে ডাকলেন ঘরের বাইরে অপেক্ষারত একজন কনস্টেবলকে। তাকে নির্দেশ দিলেন সাংবাদিক বিবিক্তা রায়কে ঘরে নিয়ে আসার জন্য। প্রায় সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে একটা চেয়ারে বসে পড়ল বিবিক্তা। একটু হাসলো গার্গীর দিকে তাকিয়ে। ওদিকে গার্গীর কথা শেষ না হতেই একজন পুলিশ অফিসার চেম্বারের দরজা খুলে যাকে ভেতরে নিয়ে এলো তাকে চিনল গার্গী। যে শুভম সাইগলকে দেখার জন্য উন্মুখ ছিল 2-3 দিন আগে, সেই তিনি এখন এসে বসলেন তার উল্টো দিকের চেয়ারে। বসেই বললেন, মিস্টার আধারকার, আপনাদের যাবতীয় প্রশ্নের আমি উত্তর দিয়েছি 2 বার করে, তাহলে আবার এখন কেন ডাকলেন? আপনারা নিশ্চয়ই অনুমান করছেন গতকালের ঘটনায় আমি কিরমভাবে বিধ্বস্ত। কাগজে কাগজে কত কি লিখছে আমাদের সম্পর্ক নিয়ে। সমাজে এমনিতেই মুখ দেখানোর আর উপায় রইল না, আজ এখন আবার। মিস্টার আধারকার বললেন, দেখুন, আমরা যে চাকরি করি তাতে আপনাদের মতন ভিভিআইপি কেও কখনো কখনো বিরক্ত করতে বাধ্য হতে হয়। কাগজে যা লিখছে তার একটা আঁচ যেমন আপনার ওপরও পড়ছে তেমনি আমাদের ওপরও পড়ছে।
গার্গী দুহাত জোর করে নমস্কার জানিয়ে বলল, মিস্টার সাইকেল, আমি আপনার একজন অনুরাগী ফ্যান। আপনার গান বহুকাল ধরে শুনছি। আপনার বেশ কয়েকটা অ্যালবাম আমার ঘরের তাকে আছে। শুনে শুভম সাইকেল হাত জোর করে প্রতি নমস্কার জানালেন। গার্গী একটু হেসে আবার বলল, ঘটনাক্রমে গত পরশু থেকে আমিও মেরিন ড্রাইভ হোটেলে আপনারা যে রুমে ছিলেন তার ঠিক পাশের রুমেই ছিলাম। শুভম সাইকেল ভুরু কুঁচকে বললেন, তাই নাকি? হ্যাঁ, আর সেই কারণেই পুরো ঘটনাটা বলতে গেলে আমার চোখের সামনেই ঘটেছে। আমি পরশু বিকেলে হোটেলের ব্যালকনিতে ছিলাম। সেই সময় রায়া মুদগালকে বেশ কয়েকবার আপনাদের রুমের ব্যালকনিতে বেরোতে দেখেছি। আমার মনে হয়েছিল তিনি কোনো কারণে খুব বিষণ্ণ। পরে অবশ্য খবরের কাগজ মারফত জেনেছি সেই বিষণ্ণতার কারণ। শুভম সাইকেল বললেন, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক তো ঘটেই থাকে। আমি হোটেলে গিয়ে কথা বলতেই সমস্ত অভিমান গলে জল হয়ে গেছে। গার্গী হঠাৎ জিজ্ঞেস করল, যদি কিছু মনে না করেন মিস্টার সাইকেল, আপনি কি কোনো গিফট সঙ্গে নিয়ে এসেছিলেন স্ত্রীকে দেওয়ার জন্য? গিফট? শুভম সাইকেল একটু অসন্তুষ্ট হলেন গার্গীর কথায়। বললেন, সেটা একান্তই ব্যক্তিগত। ঠিক আছে মিস্টার সাইকেল, কিন্তু আমি সেই তথ্য সংগ্রহ করেছি কোনোভাবে। সে যাই হোক, আমরা সকলেই জানি যে কোনো মৃত্যুই খুবই দুঃখজনক। আরও কষ্ট পেয়েছি রায়া মুদগালের মতন একজন সেলিব্রিটি আমাদের ছেড়ে চলে যাওয়ায়। কিন্তু তার মৃত্যু প্রত্যেকের কাছে একটা ধোঁয়াশার মতো। ধোঁয়াশার মতো কেন? শুভম সাইকেল বেশ বিস্ময়ের সঙ্গে বললেন কথাটা। আপনি তো জেনেছেন, প্রথমে মনে করা হয়েছিল ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন রায়া মুদগাল, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেছে যে তার লাংসে কনজেশন হওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণান্ত হয়েছে তার। পুলিশের তরফে অন্যান্য সোর্স থেকে জানা গেল হার্ট অ্যাটাক নয়, সুইসাইড। শুভম সাইকেল বললেন, হ্যাঁ, কিন্তু দেখুন, তাকে আমি কত করে বুঝিয়েছিলাম। এরকম কথা কাটাকাটি তো এর আগেও কতবার হয়েছে, মিটেও গেছে কয়েক ঘন্টার মধ্যে। আমার কথা মেনেও তো নিল। তখন রাতে ডিনারে ভালো ভালো মেনু আনিয়ে খেলো, হই হই করলো, সাংবাদিকের কাছে বলল এখন কোনো মনোমালিন্য নেই। তারপরেও যে ও সুইসাইড করবে বা আমি তো ভাবতেই পারিনি। গার্গী মাথা নেড়ে বলল, কেউই ভাবতে পারেনি এরকমটা ঘটতে পারে। আপনি আহমেদাবাদ চলে যাওয়ার পরে তিনি একাই ছিলেন হোটেলের রুমে, কিন্তু তখন কি এমন ঘটলো যে তিনি সুইসাইড করতে যাবেন? তাছাড়া তিনি একজন সেলিব্রিটি, তার জীবনে অনেক ওঠা পড়া, একের পর এক ঝুঁকি নিয়ে গেছেন সারা জীবন। তাতে যেমন অনেক কিছু পেয়েওছেন, হারিয়েওছেন। বহু বছর ধরে এরকম নানা উত্থান পতনের মধ্যে দিয়ে পার হয়ে তবেই পৌঁছতে পেরেছেন আপনার জীবনে। তাহলে এখন তো আর তার কোনো দুঃখ ছিল না। তাহলে কি কারণে তিনি সুইসাইড করতে যাবেন? আমি মিস্টার আধারকে জিজ্ঞেস করলাম রুমে এমন কিছু পেয়েছেন কিনা যেটা ব্যবহার করে সুইসাইড করেছেন রায়া, কিন্তু সেরকম কিছুই পাওয়া না যাওয়ায় আমি কিন্তু বিষয়টা নিয়ে ভাবতে বসি। হঠাৎ মনে হলো এটা সুইসাইড না হয়ে মার্ডার নয় তো? মার্ডার? শুভম সাইকেল যেন হতবাক হয়ে গেলেন। হ্যাঁ, সন্দেহটা এই কারণেই হলো, যে বিছানায় রায়া মুদগালের ডেড বডি পাওয়া গেল তার ত্রিসীমানায় কোনো কিছু পাওয়া যায়নি যা ব্যবহার করে রায়া আত্মহত্যা করতে পারেন। আপনারা অনেকেই জানেন না, পুলিশ যখন হোটেলের রুমে প্রথম ঢুকেছিল আমিও তাদের সঙ্গে ছিলাম, মিস্টার আধার কার্ডের সৌজন্যে অফকোর্স। তখন সেই রুমে যা যা পাওয়া গেছিল সবই পুলিশ সিজ করে। সে সময় আমি মিস্টার আধার কার্ডকে অনুরোধ করে সিগারেটের অ্যাশট্রে, পোড়া সিগারেটের টুকরো ইত্যাদি নিতে বলেছিলাম, যাতে পরে কোর্টে এক্সিবিট হিসেবে ব্যবহার করা যায়। তারপরেই ঘটল একটা অদ্ভুত ঘটনা। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেল রায়া মুদগালের শরীরে যে বিষ পাওয়া গেছে সেটা পটাশিয়াম সায়ানাইড। তার পাকস্থলী থেকে কিন্তু এই বিষটা পাওয়া যায়নি। বিষের সন্ধান মিলেছে ফুসফুসে। এখন প্রশ্ন হলো, ফুসফুসে কিভাবে পটাশিয়াম সায়ানাইড যেতে পারে সেটা পুলিশের গোয়েন্দা বিভাগও ভেবে বার করতে পারেনি। তাহলে কি তিনি এমন কিছু ইনহেল করেছিলেন যা থেকে পটাশিয়াম সায়ানাইড তার ফুসফুসে ঢুকেছে? এই ভাবনাটা মগজে নিয়ে যখন অন্ধকারে হাতড়াচ্ছি, ঠিক সেই সময় সাংবাদিক বিবিক তারায় আমার কাছে দিয়ে গেলেন শুভম সাইকেলের কিছু ইন্টারভিউ ও একজন সাংবাদিকের কলমে অনুলিখিত শুভম সাইকেলের জীবনপঞ্জি। সেই তথ্যগুলো থেকে এমন কিছু ঘটনার কথা জানলাম যা থেকে বিষয়টা আমার কাছে অন্তত পরিষ্কার হয়ে গেছে।
শুভম মুদগালের চোখে মুখে বিরক্তির সঞ্চার হচ্ছিল ক্রমশ। হঠাৎ বললেন, কি পরিষ্কার হলো? দাদাদের কাছে এক ফলপট্টিতে কয়েকজন তরুণের একটা আড্ডাখানা ছিল। সেখানে প্রথম দিকে নিছকই আড্ডা এবং সিগারেট খাওয়া এইসবই চলত। কিন্তু তাদের দলে এসে ভিড়ল অবিনাশ আদিলকার নামে একটা বকাটে ছেলে, যে আমদানি করলো গাঁজা, চরস ইত্যাদি নেশাদ্রব্য। সেই নেশাদ্রব্য যত করা হতো, আড্ডাটা ততই জমে উঠত। একদিন অবিনাশ আদিলকার আমদানি করলো আরো কড়া একটা দ্রব্য, যেটা গাঁজার সঙ্গে মিশিয়ে মাত্র একবার টান দিতেই ঝিমিয়ে পড়ল তাদেরই এক বন্ধু রাকেশ প্যাটেল। তখন অন্য বন্ধুরা তাকে চেপে ধরল, কি এমন নেশাদ্রব্য খাইয়েছে যাতে অমন ঝিমিয়ে পড়ল রাকেশ। অবিনাশ আদিলকার বেশ জোরের সঙ্গে বলল, এটা আমার একজন বন্ধু দিয়েছে, দারুণ নেশা হয়, একবার টানলে যাকে বলে জম্পেশ নেশা। বাকি সবাই তাকে চেপে ধরল যে তুমিও তাহলে টেনে দেখাও। অবিনাশ আদিলকার জোরে জোরে কয়েকবার টানতেই একেবারে চোখ উল্টে পড়ে গেল মাটিতে। নিঃশ্বাসও পড়ছে না তার। শুধু সেই নয়, রাকেশ প্যাটেলও আর নিঃশ্বাস ফেলছে না। আসলে অবিনাশ আদিলকার নিজেও জানতো না নেশার বস্তুটা কি ছিল। দুজন বন্ধু নিঃসার হয়ে যেতে বাকি বন্ধুরা ভয় পেয়ে সেই দুটো লাশ একটা গাড়িতে করে তুলে ফেলে দিয়ে নদীর জলে। কিন্তু দুটো লাশ গায়েব করা কি আর মুখের কথা? পরদিন থেকে দুই যুবকের অন্তর্ধানের কথা ছড়িয়ে পড়ল মহল্লায়। তাদের লাশ উদ্ধার হলো নদী থেকে। তারপর পুলিশের রীতি অনুযায়ী তাদের পোস্টমর্টেম করা হয়েছিল। সেই রিপোর্ট নিয়ে তখন হইচই হয়েছিল কি না সেটা জানা নেই, কিন্তু সৌভাগ্যের কথা সেই রিপোর্টের কপি এখনো ছিল পুলিশের ফাইলে। সেই রিপোর্টের একটা কপি আজ একটু আগে মিস্টার আদিলকার আনিয়েছেন। তাতে লেখা আছে, নেশাদ্রব্য বলে যে বস্তুটি মিশিয়েছিল অবিনাশ আদিলকার তা আসলে পটাশিয়াম সাইনাইড। সে কিভাবে এটি জোগাড় করেছিল সেটা জানা যায় না। অবিনাশও জানত না সেই দ্রব্যটি গাঁজায় মিশিয়ে টানলে কি মারাত্মক পরিণতি হতে পারে। কিন্তু সেই বস্তুটি যে পটাশিয়াম সাইনাইড সেটা জেনে ফেলেছিল সেই আড্ডার বাকি যুবকেরা। সেই যুবকদের একজন আজকে এই আলোচনা সভায় উপস্থিত আছেন। গার্গী টানা বহুক্ষণ কথা বলে একটুক্ষণের জন্য থামল। সবাই হাজির, বাকি সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনে চলেছে তার কথা। কিন্তু তার শেষ বাক্যটি যেন দারুণ কৌতূহলের সৃষ্টি করল। বিবিকতা অনুমান করেছে বিষয়টা, জিজ্ঞেস করল, তার সঙ্গে আজকের আলোচনার কি যোগসূত্র? যোগসূত্র কি ছিল সেটা এখনই প্রকাশ করব। তার আগে মিস্টার আধারকারের কাছে জানতে চাইব, রায়া মুদগাল সারাদিনে অনেকগুলি সিগারেট খান। কাল সকাল থেকেও খেয়েছিলেন অন্তত 2 প্যাকেট। সেই সিগারেটের অবশেষগুলো তিনি সংগ্রহ করেছিলেন রায়া মুদগাল মারা যাওয়ার পর তার বিছানার ওপর থেকে। কিন্তু সেই অবশেষগুলো পরীক্ষা করে ফরেন্সিক বিভাগ কি জানতে পেরেছেন? শুভম সাইগাল চোখ বিস্ফারিত করে শুনছিলেন গার্গীর কথাগুলি। হঠাৎ জিজ্ঞেস করলেন, কি জানা গেছে? মিস্টার আধারকার বললেন, ম্যাডাম চৌধুরীর অনুরোধে সিগারেটের টুকরোগুলো তখন আমরা সংগ্রহ করেছিলাম, কিন্তু সিগারেটের সেই অবশিষ্ট অংশগুলি থেকে যে এরকম একটা তথ্য বেরিয়ে আসবে সেটা কিন্তু আমরা কেউই অনুমান করতে পারিনি। বিবিকতা আবার জিজ্ঞেস করলো, কি জানা গেল মিস্টার আধারকার? রায়া মুদগাল সব সিগারেটেই টান দিয়েছিলেন শেষ পর্যন্ত। শুধু একটি সিগারেট তিনি শেষ করতে পারেননি। সেই অংশটা পড়েছিল একটু দূরে মেঝের ওপর। বেশ বোঝা যাচ্ছে তাতে অনেকটা টান দেবার পর রায়া মুদগালের শরীরে শুরু হয়েছিল বিষক্রিয়া। অস্থির হয়ে তিনি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেটি গিয়ে পড়েছিল অনেক দূরে। সেই সিগারেট পরীক্ষা করে জানা গেল তার তামাকের সঙ্গে মেশানো হয়েছিল পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইড? শুভম সাইগাল লাফিয়ে উঠতে চাইলেন, কি বলছেন আপনি? মিস্টার আধারকার নন, উত্তর দিল গার্গী। বলল, দেখুন মিস্টার সাইগাল, আপনি একজন ফেমাস সিঙ্গার। আপনার স্ত্রী আপনার উপর সন্দেহবশত কলহ করে বাড়ি ছেড়ে চলে এসেছিলেন হোটেলে থাকতে। আপনিও তার মানভঞ্জন করতে পরদিন চলে এলেন হোটেলে। সেখানে দুজনে পরম সুখে ডিনার সারলেন। পরদিন সকালে তার অভিমান দূর করে চলে গেলেন আমেদাবাদে ফাংশন করতে। যাওয়ার সময় স্ত্রীকে ভালোবেসে তাকে সন্তুষ্ট করতে তার প্রিয় ব্র্যান্ডের 2 প্যাকেট সিগারেট উপহার দিয়ে গেলেন। কি দিয়েছিলেন কিনা? শুভম সাইগাল প্রবল চিৎকার করে বললেন, আমি কেন সিগারেট দিতে যাব? রায়া সিগারেট আনিয়েছিল কোনো ওয়েটারকে দিয়ে। বিবিকতা এই সময় বলল, মিস্টার সাইগাল, আমরা রিপোর্টার। আপনার প্রতিটি পদক্ষেপ আমরা পরশু থেকে অনুসরণ করছি।
আপনি পরশু বিকেলে হোটেলে ঢোকার আগে চৌপট্টির ওখানে গাড়ি থামিয়ে 2 প্যাকেট সিগারেট কিনেছিলেন, সেই ব্র্যান্ডের সিগারেট যা রায়া পছন্দ করেন। কি বলছেন কি আপনি? আমি চৌপট্টিতে যাইনি। বিবিক্তা তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে একটা ক্যামেরা বার করে সুইচ অন করে দেখালো পরপর 3টে ফটো। তাতে শুভম সাইগাল চৌপট্টির কাছে দাঁড়িয়ে সিগারেট কিনছেন। শুভম সাইগাল তখনও বলে চলেছেন, সিগারেট কিনে দিতে পারি, কিন্তু তাতে পটাশিয়াম সায়ানাইড মেশানোর দায়ে আমার কাঁধে কি করে আপনারা চাপাচ্ছেন? এবার মিস্টার আধারকার বললেন, মিস্টার সাইগাল দেখুন, ম্যাডাম খুব বিস্তারিত বলেছেন আপনি জানতেন কিভাবে আপনার 2 বন্ধু গাঁজায় পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে টানার মুহূর্ত মাত্র মারা গিয়েছিলেন। বহু বছর আগের সেই ইন্টারভিউতে আপনি পরিষ্কার করে বলেননি, কিন্তু অনুমান করা শক্ত নয়, আপনাদের 2 বন্ধুর লাশ যারা পাচার করে ফেলে দিয়েছিল নদীর মধ্যে, তাদের মধ্যে আপনিও ছিলেন। যদিও তাদের মার্ডার করার কোনো দায় আপনার ছিল না, মানে আপনাদের ছিল না। গার্গী বলল, মিস্টার সাইগাল, এখন কিন্তু সবকিছুই জলের মতো পরিষ্কার। রায়া মুদগাল আপনাকে সন্দেহ করে অভিমানবশত চলে এসেছিলেন বাড়ি থেকে। কেন সন্দেহ তার কারণ আপনি ভালো মতোই জানতেন। রায়াকে বিয়ে করার আগে আপনার আরো 2টি বিয়ে ছিল, সেই দুজনের সঙ্গে আপনার ছাড়াছাড়ি হয়ে যায়। ডিভোর্স হয়েছিল কিনা তা বলতে পারবেন আপনি। রায়াকে বিয়ে করে আপনি সুখেই ছিলেন, কিন্তু ইতিমধ্যে আবারও এক নারীর আবির্ভাব ঘটল আপনার জীবনে। মায়ানমারের সঙ্গীতকারের সঙ্গে আপনার একটা গভীর প্রেম চলছে, সে কথা আপনি এখন আর অন্তত অস্বীকার করতে পারবেন না। আপনার টুইটগুলোর কথা সবাই জেনে ফেলেছে। আপনি গোপনে মুক্তি পেতে চেয়েছিলেন রায়া মুদগালের হাত থেকে। রায়া হোটেলে চলে আসায় আপনার কাছে উপস্থিত হলো সুবর্ণ সুযোগ। আপনি ঠিক করলেন রায়াকে আপনি সরিয়ে দেবেন আপনার জীবন থেকে। আপনার কৌশলকে আমরা তারিফ করছি। আপনি সকালে উঠে প্লেনে করে চলে গেলেন আমেদাবাদে। যাওয়ার আগে রায়াকে প্রেজেন্ট করে গেলেন 2 প্যাকেট সিগারেট। আপনি জানেন উৎকণ্ঠার মুহূর্তে রায়া সিগারেটেই উপশম খোঁজেন। আপনি চলে যাবার পর তার উৎকণ্ঠা আবার শুরু হলো। আপনি ইচ্ছে করে তাকে একটাও ফোন করেননি, যাতে তার টেনশনটা আরো বাড়তে থাকে। টেনশনের মুহূর্তে রায়া টেনে যাচ্ছেন একটার পর একটা সিগারেট। 2 প্যাকেট সিগারেটের মধ্যে ঠিক একটি সিগারেটে মিশিয়ে দিলেন পটাশিয়াম সায়ানাইড। আপনি জানতেন সারা দিনের মধ্যে কোনো না কোনো সময় সেই বিশেষ সিগারেটটি তিনি ধরাবেন, এবং সেই বিশেষ মুহূর্তে আপনি তখন মুম্বাই থেকে বহু দূরে। রায়ার মৃত্যুর জন্য কেউ আপনাকে সন্দেহই করতে পারবে না। ব্যাস। রায়া মুদগাল সিগারেটে টান দিয়েই বুঝতে পারলেন তার শ্বাসকষ্ট হচ্ছে। তিনি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে আঙুল দিলেন ওয়েটার বেলে। ব্যাস, আর কিছুই তিনি জানতে পারলেন না। শুভম সাইগেলের মুখ দিয়ে তখন আর একটিও কথা বেরোচ্ছে না। মিস্টার আধারকার বললেন, মিস্টার সাইগেল, ইটস ভেরি আনফর্চুনেট যে আপনার মতন একজন সেলিব্রিটিকে অ্যারেস্ট করতে হচ্ছে আমাদের। তবে এই তদন্তের জন্য আমরা 100% কৃতিত্ব দিচ্ছি গার্গী চৌধুরীকে। তিনি এই শহরে মাত্র 2 দিন আগে এসেছেন। সাংবাদিক বিবিক্তা রায়কে ধন্যবাদ ম্যাডামের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়ায়, যার ফলে এত দ্রুত এরকম একটা জটিল কেসের সমাধান সম্ভব হলো। গার্গী বলল, না, শুধু আমার একার কৃতিত্ব তা কিন্তু নয়। মুম্বাই পুলিশ খুবই তৎপরতার সঙ্গে কাজ করেছে। তবে বিবিক্তা রায়ের দেওয়া তথ্যাবলী না পেলে এত দ্রুত সমাধান আমি করতে পারতাম না। বিবিক্তার সাহায্যের কথা বলতেই হবে। বিবিক্তা উচ্ছ্বসিত হয়ে বলল, গার্গীদি, ওই তথ্যগুলো আমার কাছেও ছিল বটে, কিন্তু তা দিয়ে আমি মাত্র 2টো স্টোরি লিখতে পেরেছি, তার বেশি নয়। আর তুমি সেই তথ্য ব্যবহার করে কেসটা সমাধানই করে ফেললে। এই না হলে গোয়েন্দা। শেষ হলো আজকের গল্প। খুব শিগগিরই ফিরে আসছি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন শ্রীময়ীর গল্প। টাটা।